এই মেয়ে, তোমার ব্রার ফিতা দেখা যাচ্ছে, ভালোভাবে পড়ো। আশেপাশের সকল ছেলের তাকিয়ে আছে তোমার দিকে। খাদিজা কলেজের মাঠ দিয়ে হেঁটে যাচ্ছিল তার ক্লাসের দিকে। এমন সময় পিছন থেকে কে যেন কথাটা বলে উঠল। খাদিজা তাড়াতাড়ি করে তার ব্রার ফিতাটা জামার নিচে ঢুকিয়ে দিয়ে পিছনে ঘুরে দেখে একটা হ্যান্ডসাম ছেলে দাঁড়িয়ে আছে। খাদিজা ছেলেটার দিকে কটমট করে তাকিয়ে বলতে লাগলো, আগে আপনার নজর ঠিক করেন, এরপর না হয় অন্য মানুষকে বলবেন। আপনার বাড়ি থেকে মা বোন নেই, কলেজে এসে লুচ্চামি শুরু করেছেন। এই মেয়ে, সাবধানে কথা বলো, বলে দিলাম। ভালো কথা তো বলেছি, তাই বুকে গিয়ে লেগেছে, তাই না? একবার আমার পিছনে তাকিয়ে দেখো তো, কতগুলো ছেলে তোমার নামে কী সব বলতেছে। খাদিজা পিছনে তাকিয়ে দেখে শিমুল গাছের নিচে কতগুলো ছেলে বসে বসে বলতেছে। রাহুল, মেয়েটাকে দেখছিস? এই বয়সে ব্রা পরা শুরু করে দিয়েছে। একবারে কলি মাল মনে হচ্ছে। উফ, এক রাতের জন্য পাইলে চিবিয়ে চিবিয়ে খেতে পারতাম। ছেলেটার কথা শুনে খাদিজা মাথা নিচু করে চলে গেল এখান থেকে। এইদিকে মেঘ ছেলেটার কাছে এসে কাঁধে হাত রেখে বলতে লাগলো, কি শুভ, মেয়েদের তো বেশ ভালোই গুণগান গাইতে পারো দেখতেছি। কোন মেয়ে ব্রা পরেছে, কোন মেয়ে ব্রা পরে নাই, কাঠটা কত বড়, কাঠটা কত ছোট্ট, চোখ দিয়ে একবার বোলালেই তুমি সব বুঝে যাচ্ছ। না মানে স্যার, সরি, আমি আর এসব বলবো না। কাউকে এবারের মতো মাফ করে দেন। এইবার মাফ করলে আবার তুই এমন কাজ করবি, তার চেয়ে ভালো হবে তোকে একটা শিক্ষা দিয়ে দেই, সারা জীবন মনে থাকবে যে এমন কলেজের স্যার আমাকে এমন করেছিল। এই বলে মেঘ তার কলমটা হাতে নিয়ে শুভর এক চোখে ঢুকিয়ে দিল। শুভর চোখ থেকে রক্ত পড়তেছে। শুভর বন্ধু বান্ধব যারা ছিল তারা এখান থেকে পালিয়ে গেছে। এদিকে শুভ চিৎকার করতেছে, ও মা গো, মরে গেলাম গো। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। চল, তোকে একটা অটোতে উঠিয়ে দিয়ে আসি, তা তো হলে তুই আবার যেতে পারবি না। এক চোখ তো নষ্ট করে দিলাম, আরেকটা না হয় আরেকদিন নষ্ট করে দিব, কি বলিস? এই বলে মেঘ শুভকে নিয়ে চলে আসলো কলেজ গেটে। একটা অটো ডেকে শুভকে উঠিয়ে দিল। এদিকে পুরো কলেজের ছেলে মেয়ে মাঠের মধ্যে জমে গেছে। এটা দেখে মেঘ সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সবাই সবার ক্লাসরুমে যাও, এইখানে কোনো কিছুই হয় নাই, সবাই সবার ক্লাসে যাও। মেঘের কথা শুনে সবাই চলে গেল ক্লাসে। এদিকে মেঘ সোজা চলে আসলো প্রিন্সিপাল স্যারের রুমে। মেঘকে দেখে প্রিন্সিপাল স্যার খুশি হয়ে বলতে লাগলো, আসো মেঘ, ভিতরে আসো। বাইরে দাঁড়িয়ে আছো কেন? স্যার, আমি আজকে জয়েন করেছি, আমি থেকেই সবার ক্লাস নিব। আমাকে কোন কোন বিষয়ে ক্লাস নিতে হবে একটু বলে দেন। তুমি তোমার কেবিনে যাও, ওইখানে রহিম আছে, তোমাকে সব কিছু বলে দিবে। আর তুমি শুভকে ওইভাবে না মারলেও পারতে, ওর একটা চোখ তো পুরো নষ্ট হয়ে গেছে। স্যার, ওর এখনও ভাগ্য ভালো যে আরেকটা চোখ দিয়ে দেখতে পাচ্ছে। আর কোনো দিন যদি আমার সামনে কোনো মেয়েকে খারাপ কথা বলে, শুভ হোক আর যেই হোক, তারও এই অবস্থা করব যাতে কোনো দিন চোখে আর দেখতে না পায়। এখন গেলাম স্যার। এই বলে মেঘ চলে আসলো তার কেবিনে। এসে দেখে রহিম স্যার বসে বসে কফি খাচ্ছে আর একটা গল্পের বই পড়তেছে। মেঘকে দেখে দাঁড়িয়ে বলতে লাগলো, আরে মেঘ, এতদিন পর আসলে এই কলেজে, যাক ভালো হয়েছে। আমার জায়গাটা এখন তুমি নিবে। কেন স্যার, আপনি কোথায় যাবেন? আমার তো বয়স হয়ে গেছে, এখন তো বিদায় নিতে হবে। 53 বছর হলো পড়াচ্ছি তোমাদের, আর কত পড়াবো বলো? এখন না হয় একটু অবসর সময় কাটাই। তা তো কাটাতে পারতেন আর কয়েকদিন পরও। যাই হোক, আমাকে কোন কোন ক্লাস করতে হবে বলেন। ফার্স্ট ইয়ারের ইংরেজি, সেকেন্ড ইয়ারের ইংরেজি, থার্ড ইয়ারের ইংরেজি। ঠিক আছে স্যার, চলেন, আমাকে পরিচয় করিয়ে দিবেন আপনার ছাত্র ছাত্রীদের সাথে। চলো। মেঘ রহিম স্যারের সাথে চলে গেল ফার্স্ট ইয়ারের রুমে। সবার সাথে পরিচয় হয়ে সেকেন্ডের ক্লাসে চলে গেল। থার্ড ইয়ারের ক্লাসে ঢুকতে যাবে এমন সময় একটা মেয়ের দিকে চোখ পড়ল মেঘের। মেয়েটা আর কেউ নয়, মাঠে যে মেয়েকে বলেছিল ব্রার ফিতা দেখা যায় ওই মেয়েটা। নাম তো আপনারা জানেন, খাদিজা। চলুন তার একটু বর্ণনা দিয়ে দেই। খাদিজা দেখতে শুনতে মাশাল্লাহ দেখতে, গোলগাল চেহারা, একটু রেগে গেলে লুচির মতো ফুলা শুরু করে আর হাতের কাছে যা পায় তাই ভাঙা শুরু করে। খাদিজার বাবা একজন কৃষক।
জমি সবজি বিক্রি করে তাদের সংসার চলে। মেঘ আর রহিম স্যার ক্লাসে ঢুকতেই সবাই দাঁড়িয়ে সালাম দিতে লাগলো। সালাম দেওয়া শেষ হতেই রহিম স্যার বলতে লাগলো, প্রিয় ছাত্রছাত্রী, আমি আর এই কলেজে মাত্র 5 দিন আছি। এরপর থেকে তোমাদের কারোর সাথে আমার আর দেখা হবে না। এটা তোমাদের নতুন শিক্ষক, তোমরা ওনার সাথে পরিচয় হয়ে নাও। মেঘ, এখন তোমার ক্লাস, তাই ক্লাস শুরুর আগে পরিচয় হয়ে নাও সবার সাথে। ঠিক আছে স্যার, আপনি যান, তাহলে আমি পরিচিত হয়ে নিচ্ছি সবার সাথে। রহিম স্যার চলে যেতেই মেঘ এক এক করে সবার সাথে পরিচিত হয়ে নিচ্ছে। সবার পরিচয় শেষ হতেই মেঘ খাদিজাকে ডাক দিয়ে বলতে লাগলো, এই মেয়ে, এই কলেজে সবাই বোরখা বা ড্রেস পরে এসেছে, আর তুমি এসব কি জামা কাপড় পরে এসেছো? খাদিজা কোনো কথা বলতেছে না। এদিকে মেঘ খাদিজার সামনে আসতেই খাদিজা কিছুটা ভয় পেয়ে গেল। খাদিজাকে চুপ দেখে আবারও বলতে লাগলো, কি হলো, কথা বলতেছো না কেন? না মানে স্যার, আমি এগুলো তো প্রতিদিন পরে আসি, তাই আর কি আজকেও পরে এসেছিলাম। জাস্ট নর্মাল ড্রেস পরে আসবে, আর যদি আসতে না পারো তোমার বাবা মাকে বলো যে তোমাকে বিয়ে পড়িয়ে দিতে। কলেজে এসেছো পড়ালেখার জন্য, ফ্যাশন করতে নয়। বসো। মেঘ একটা ধমক দিয়ে খাদিজাকে বসিয়ে দিল। খাদিজার শরীরে একটা সাদা জামাটা অনেক টাইট, আবার পরে এসেছে ব্রা, তাই আরো বোঝা যাচ্ছে তার শরীরের গঠন। মেঘ ক্লাস শেষ করে একবার খাদিজার দিকে তাকিয়ে চলে গেল বাহিরে। এদিকে খাদিজার বান্ধবীরা বলতে লাগলো, খাদিজা, তোর ড্রেস তো ঠিকই আছে, তাহলে স্যার তোকে এসব বললো কেন? এটা আমি জানবো কি করে? এটা তুই স্যারকে গিয়ে জিজ্ঞেস কর। শুধু শুধু আমার উপর চিৎকার করেছে। বাড়িতে হয়তো বউয়ের বকা শুনে এসেছে, ওই রাগগুলো আমার উপরে ছেড়েছে। সময় আমারও একদিন আসবে, সেই দিন তাকে বুঝিয়ে দিব আমি খাদিজা কি জিনিস। হয়েছে, একটু রাগে দিলে তুই যে কি করতে পারিস তা আমাদের জানা আছে। এখন কি আরো ক্লাস করবি নাকি ক্যান্টিনে যাবি? আমি কিন্তু কোনো কিছুই খাই নাই। আর একটা ক্লাস কর, এরপর ক্যান্টিনে গিয়ে কিছু খেয়ে না হয় একেবারে বাড়িতে চলে যাব। ঠিক আছে, তাহলে এটাই করি। খাদিজা আরো একটা ক্লাস শেষ করে তার সকল বান্ধবীদের নিয়ে চলে গেল ক্যান্টিনে। এইদিকে মেঘ ইন্টার ফার্স্ট ইয়ারের ক্লাস শেষ করে তার কেবিনে যাচ্ছে। এমন সময় দেখতে পেল খাদিজাকে ক্যান্টিনের দিকে যাইতে। মেঘ আর ক্যান্টিনে না গিয়ে চলে আসলো তার কেবিনে। এদিকে খাদিজা এবং তার সকল বান্ধবীরা বসে খাবার খাচ্ছে। এমন সময় পাশের টেবিল থেকে একটা মেয়ে বলতে লাগলো, জানিস রাইসা, আমাদের ইংরাজি টিচার কিন্তু এখনো বিয়ে করেনি। তুই কার কথা বলছিস? আমি নতুন স্যারের কথা বলতেছি। আমার তো ওনাকে সেই ভালো লেগেছে, যে করেই হোক আমি ওনাকে আমার প্রেমের জালে আটকে বিয়ে করব। সেই আশা ছেড়ে দে তুই। কেন তুই এই কথা বলতেছিস? এই কথা বলবো না তো কি বলবো? হ্যাঁ, তুই একা না, পুরো কলেজের মেয়েরা কিন্তু স্যারের জন্য পাগল হয়ে আছে। সামনে টেবিলের দিকে চেয়ে দেখ, কয়েকজন মেয়ে বসে আছে, ওরাও কিন্তু স্যারের কথা ভাবতেছে। তাই বলতেছি, স্যারের চিন্তা বাদ দিয়ে দে। যা হওয়ার হবে, আমি যেটা বলছি এটাই করব। এখন তুই যা পারিস বল। এদিকে খাদিজা আশেপাশে তাকিয়ে দেখে সব মেয়েরাই স্যারের গুণগান গাচ্ছে। এটা দেখে খাদিজা তার বান্ধবীকে বলতে লাগলো, দেখেছিস শোনা, আমাদের কলেজে যে নতুন স্যার এসেছে না, উনি নাকি সবার ক্রাশ হয়ে উঠেছে। আশেপাশে তাকিয়ে দেখ, সবার মনে ওনাকে নিয়ে লাড্ডু ফুটতেছে। ধুর, বাদ দে তো স্যারের কথা। আমরা আমাদের জীবন নিয়ে চিন্তা করতে পারি না, আর ওরা আছে স্যারকে নিয়ে চিন্তা করতে। রুনার মুখে সবাই এমন কথা শুনে হাসতে লাগলো। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও যখন দেখতেছে খাদিজা বের হচ্ছে না, তখন মেঘ একটা রিক্সা নিয়ে চলে গেল বাসায়। আপনাদের তো বলাই হয় নাই, খাদিজা কিন্তু তার চাচার বাসায় থেকে পড়ালেখা করে। রুনা হচ্ছে খাদিজার চাচাতো বোন। দুইজন বাড়ির ভিতরে প্রবেশ করতেই উপর থেকে মিসেস শারমিন বেগম বলতে লাগলো, তোরা দুইজন চলে এসেছিস? তোদের জন্য খাবার রেডি করে টেবিলে সাজিয়ে রেখেছি, গিয়ে খেয়ে নিস। চাচি, আপনাকে না বলেছি আমাদের জন্য খাবার রেডি করে না রাখতে? তবু কেন আপনি আমাদের জন্য খাবার রেডি করে রাখেন? খাদিজা, তুই আমাদের বাসায় এসেছিস আজকে 3 বছর হবে। আমার আচার আচরণ সম্পর্কে তো জানিস। তো চাচার জন্য আমি সব সময় খাবার রেডি করে রাখি। এটা এক প্রকার আমার অভ্যাস হয়ে গেছে।
হয়েছে, আর কিছু বলতে হবে না। প্রতিদিন তাদের দুজন এর ডায়লগ শুনতে ভালো লাগে না? নতুন কিছু ডায়লগ বের কর শুনি। এটাই আমাদের নতুন ডায়লগ, চল এবার। খাদিজা আর রুনা চলে আসলো রুমে। ফ্রেশ হয়ে নিচে এসে খাওয়া দাওয়া করে আবার চলে আসলো রুমে। এদিকে মেঘ তার বাড়িতে এসে খাওয়া দাওয়া করে যেই টিভি দেখতে বসেছে, এমন সময় তার মা বলতে লাগলো, এই ওঠ বলতেছি, তাড়াতাড়ি ওঠ। যেই দিন এই বাড়িতে একটা বউ আনতে পারবি, ওই দিন তোর এই বাড়িতে জায়গা হবে। দিন দিন বুইরা খাটাস হচ্ছে, এখনো বিয়ে করার খবর নাই। তোর বন্ধু বান্ধবদের তো একবার দেখতে পারিস, ওদের বউ এর এখন 2-3টা করে বেবি আছে, আর তোর এখনো একটা বউই তো নাই। বেবি হবে কোথা থেকে? আম্মু, বাড়িতে আসলেই শুধু বউ বউ বলে মাথা খারাপ করে দাও, আর না আসলে ফোনের উপরে ফোন দিতে থাকো তুমি। মেয়ে যদি আমার পছন্দ না হয় তাহলে আমি বিয়ে করব কিভাবে বলো? 26 বছর হয়ে গেছে, এত বছর যখন তোর পছন্দ হয় নাই, এখন পছন্দ হবে কি করে? তোকে তো আমি সেই 3 বছর আগে থেকেই বলে আসতেছি একটা মেয়ে দেখে বিয়ে দিয়ে দেই, কিন্তু তুই তো নাছোড় বান্দা, তুই বিয়ে করবি না। আচ্ছা, এখন আর চিল্লাচিল্লি না করে এইখানে বসো, তোমার সাথে কথা আছে। আরে আমার বিয়ের বিষয় নিয়েই কথা আছে, এইখানে বসো। মেঘ তার মাকে সোফায় বসিয়ে দিয়ে বলতে লাগলো, আমি আমার মনের মতো একটা মেয়ে পাইছি। আমি যে কলেজে পড়াই ওই কলেজেই পড়ে মেয়েটা, তবে আমি এখনো কিছু জানি না তার ব্যাপারে। আর কিছুদিন যাক, সব কিছু জেনে শুনে তোমাকে বলবো, তখন না হয় তুমি আমাকে ওই মেয়েটার সাথে বিয়ে পড়িয়ে দিও। সত্যি বলতেছিস তো নাকি? আম্মু, তোমার মাথা ছুঁয়ে বললাম, আমি সত্যি কথাই বলতেছি। এখন যাও তো, আমি ফুটবল খেলা দেখব, আমার সময় চলে যাইতেছে। জমেলা বেগম চলে গেল ওইখান থেকে। এদিকে মেঘ বসে বসে টিভি দেখতেছে। এমন সময় তার ফোনে টুম করে একটা শব্দ হলো। মেঘ ফোনটা হাতে নিতেই দেখতে পেল খাদিজা আক্তার নাম থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে। প্রোফাইলে আবার খাদিজার ছবি দেওয়া। মেঘ ফ্রেন্ড রিকোয়েস্টটা না ধরে ফোনটা আবার অফ করে রেখে দিল টেবিলে। এদিকে রুনা আর খাদিজা বসে আছে। এমন সময় খাদিজা বলতে লাগলো, বাবা, আমাদের স্যারের ফলোয়ার সংখ্যা তো অনেক। স্যারকে এতজন লাইক করে, আগে জানতাম না। কি রে, কি বিড় করে বলতেছিস? একটু জোরে বল, আমরাও শুনি। জোরে বলতে পারবো না, আমার নে, দেখ কে এটা। রুনা খাদিজার ফোনটা হাতে নিয়েই তো অবাক, কারণ মেঘ চৌধুরী মানে তার স্যারের আইডি দেখতেছে খাদিজা। তুই তো দেখি স্যারের আইডি খুঁজে খুঁজে বের করছিস। যাক, ভালোই হলো, এখন একটু মজা করা যাবে। কেমন মজা আমাকেও বল, আমিও একটু শুনি। স্যারকে এখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো আর একটা মেসেজ করব, দেখি স্যার উত্তর দেয় কিনা। আশা করি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে না, মেসেজের উত্তর দেব না, কারণ ওনার ফলোয়ারের সংখ্যা অনেক। ওদের সাথে কথা বলতে বলতে হয়তো স্যার এত বুড়ো হয়ে গেছে। রুনার কথা শুনে দুইজনে হেসে দিল। রাতে খাওয়া দাওয়া করে বসে আছে দুইজন। রুনা তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতেছে, আর খাদিজা নিউজ ফিডে যা ভিডিও আসতেছে তাই দেখতেছে। এমন সময় টুম করে মেসেঞ্জারের একটা শব্দ হলো। খাদিজা মেসেঞ্জারে ঢুকতেই দেখতে পেল তার মেসেজের রিপ্লাই দিয়েছে স্যার। এটা দেখে খাদিজা রুনাকে দেখাতে লাগলো, এই রুনা, তুই তো বলেছিলি স্যার আমার মেসেজের রিপ্লাই দেবে না, এখন দিল কিভাবে? এই দেখ কি লিখেছে। তুমি এত রাতে অনলাইনে কি করো? লেখাপড়া নেই নাকি সারাদিন ফেসবুক আর মেসেঞ্জার নিয়ে বসে থাকো? তুইও লাগছে আমি সারাদিন ফেসবুক আর মেসেঞ্জার নিয়ে পড়ে থাকি। তুই কি হয়েছে? আপনি সারাদিন বইয়ের পোকার মতো আমাদেরকে শাসন করেন, কেন একটু কমিয়ে করতে পারেন না? এটা লিখেই খাদিজা সেন্ড করতেই সাথে সাথে উত্তর আসলো, আমি যে পড়াগুলো দিয়েছি ওইগুলো তাড়াতাড়ি কভার করো, সবার আগে কালকে তোমাকে ধরবো। আমি জানি আপনি তো এই কথাই বলবেন, রহিম স্যারও আমাদের এই কথাই বলতো, কিন্তু উনি প্রতিবার সবার প্রথম থেকে বা সবার শেষ থেকে ধরতো। আপনিও ওনার মতোই ধরবেন। আমি যেটা একবার বলি ওইটাই করি। গুড নাইট, কালকে দেখা হচ্ছে কলেজে। এই বলে মেঘ অফলাইন হয়ে গেল। এদিকে খাদিজা রুনাকে বলতেছে, আচ্ছা রুনা, স্যার কি সত্যি কালকে আমাদের আগে ধরবে, নাকি আমাদের ভয় দেখানোর জন্য এটা বলেছে? আরে স্যার, এটা আমাদের ভয় দেখানোর জন্য বলেছে। তুই ভালো করে জানিস স্যার কেমন। তুই শিওর থাক, স্যার আমাদের কালকে ধরবে না।
ঠিক আছে, এখন তাহলে আমি ঘুমাই, আমার অনেক ঘুম পাচ্ছে। ঘুমা তুই। খাদিজা একটা কোল বালিশ নিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে খাদিজা নতুন একটা ড্রেস পরে চলে গেল কলেজে। ক্লাসরুমে বসে আছে এমন সময় মেঘ ক্লাসরুমে প্রবেশ করলো। সবাই স্যারকে দেখে দাঁড়িয়ে গেল। বইটা হাতে নিয়েই বলতে লাগলো, খাদিজা, কালকে যা পড়া দিয়েছি বলতে থাকো। স্যার, আমি কালকে পড়ি নাই, তাই কিছু পারি না। না পারলে বসো, তোমার বিচার আলাদা হবে পরের জন। এইভাবে পড়ে পড়ে বলতে বলতে সবার পড়া নিয়ে নিল মেঘ। নতুন কিছু পড়িয়ে সবার সাথে একটু মজা করে যেই চলে যেতে যাবে, এমন সময় মেঘ খাদিজাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিস খাদিজা, আপনি আমার কেবিনে আসেন তো একটু, আপনার সাথে জরুরি কথা আছে। জি স্যার, আসতেছি। মেঘ চলে গেল তার কেবিনে। বেশ কিছুক্ষণ পর খাদিজা মেঘের কেবিনে ঢুকে বলতে লাগলো, স্যার, আমাকে কিসের জন্য ডেকেছেন? মেঘ চেয়ার থেকে উঠে খাদিজার সামনে দাঁড়িয়ে হঠাৎ খাদিজাকে জড়িয়ে ধরল। স্যার যে এটা করবে খাদিজা কখনোই ভাবতে পারে নাই। এদিকে খাদিজা নড়াচড়া করতে পারছে না। তোমাকে কালকে এতবার বলার পরও সেম ড্রেস পরে এসেছো তাই না? এখন তোমার পুরো ড্রেস খুলবো আমি। এই বলে মেঘ খাদিজার পিছন থেকে একটা ফিতা একটু জোরে টান দিতেই খাদিজার জামাটা হালকা খুলে গেল। খাদিজার পরনে কালো কালারের ব্রার ফিতা দেখা যাচ্ছে। মেঘ এক নজরে তাকিয়ে আছে খাদিজার ব্রার ফিতাটার দিকে। এদিকে খাদিজা কান্না করে দিল। ফুপাতে ফুপাতে বলতে লাগলো, প্লিজ স্যার, আমি আপনার পায়ে পড়ি, আপনি প্লিজ আমার সাথে এমন করবেন না। কাল থেকে আপনি যা যা বলবেন আমি তাই তাই করব। প্লিজ স্যার, আমার সাথে এমন করবেন না। ঠিক আছে, তোমার সাথে এমন করব না। আমার চোখে চোখ রেখে বলো যে তুমি সবসময় আমার কথা মানবে। খাদিজা মেঘের চোখের দিকে তাকাতেই মেঘ দেখতে পেল খাদিজা কান্না করতেছে। এটা দেখে মেঘ খাদিজাকে উদ্দেশ্য করে বলল, আরে পাগলি মেয়ে, কান্না করো কেন? তোমাকে তো আমি মারি নাই যে কান্না করবে তুমি। এই নাও তোমার জামা আমি ঠিক করে দিলাম, এইখানে তোমার বাসার ঠিকানাটা লিখে দিয়ে যাও। আমার বাসার ঠিকানা নিয়ে আপনি কি করবেন? দরকার আছে তাই চাইছি, তাড়াতাড়ি লিখো, তা না হলে কিন্তু আবার শুরু করব তোমার ড্রেস খোলা। লিখতেছি। খাদিজা বাসার ঠিকানাটা লিখে দিয়েই চলে গেল। ক্লাসে এদিকে মেঘ তার আরও কিছু ক্লাস শেষ করে প্রিন্সিপাল স্যারের কাছ থেকে ছুটি নিয়ে চলে আসলো শপিং মলে। মেয়েদের ড্রেস যেখানে থাকে ওইখানে গিয়ে তার পছন্দ মতো কিছু ড্রেস নিয়ে চলে আসলো বাসায়। এতগুলো শপিং ব্যাগ দেখে জমেলা বেগম অবাক হয়ে বলতে লাগলো, কি রে মেঘ, এতগুলো শপিং ব্যাগ কেন? আম্মু, এটা তোমার হবু বৌমার জন্য। কলেজে যেসব ড্রেস পরে যায় সকল ছেলেরা তাকিয়ে থাকে, আমার বুঝি কষ্ট হয় না? বেশ ভালো করেছিস তুই। এখন এই ড্রেসগুলো দিয়ে আয় তার বাড়িতে, আর কালকে পারলে তাকে এই বাসায় নিয়ে আসিস তো আমি একবার দেখব তাকে। আমার কাছে পিক আছে, তুমি এখানে বসো একটু, আমি আমার ফোনটা নিয়ে আসি। এই বলে মেঘ চলে গেল তার রুমে। চার্জ থেকে ফোনটা খুলে ফেসবুকে ঢুকে খাদিজার কিছু নর্মাল পিক দেখাতে লাগলো জমেলা বেগমকে। এদিকে জমেলা বেগম ছবিগুলো দেখে বলতে লাগলো, মাশাল্লাহ, আমার ছেলের এতদিন পর একটা মেয়েকে পছন্দ হয়েছে, দেখতেও পরীর মতো। যত তাড়াতাড়ি পারিস নিয়ে আয় বাড়িতে। অবশ্যই নিয়ে আসবো, তুমি কোনো চিন্তা করো না মা। এখন আমি গেলাম, বিকালে বাসায় ফিরবো। এই বলে মেঘ চলে আসলো বাহিরে। একটা রিক্সা নিয়ে চলে আসলো সেই বাসার সামনে যে বাসার ঠিকানা দিয়েছিল খাদিজা। রিক্সা থেকে ভাড়াটা দিয়ে মুখে একটা মাস্ক পরে নিল। দরজার সামনে এসে কলিং বেল দিতেই শারমিন বেগম এসে দরজা খুলে দিল। মেঘকে দেখে বলতে লাগলো, কে তুমি? এইখানে কি চাই? ম্যাম, এই পার্সেলগুলো দিতে এসেছি। খাদিজা নামের একজন মেয়ে অর্ডার করেছিল, বাসার ঠিকানা দিয়েছে এটা। এই খাদিজা, রুনা, দুইজন এইদিকে আয় তো, তোদের পার্সেল এসেছে, নিয়ে যা। আমাদের পার্সেল মানে কি? আমরা তো কোনো অর্ডার দেই নাই। রুনা, তুই দিয়েছিলি নাকি? আমিও তো দেই নাই, চল তো গিয়ে দেখি কি এসেছে। খাদিজা আর রুনা দরজার সামনে আসতেই দেখে মেঘ হাতে শপিং ব্যাগগুলো নিয়ে দাঁড়িয়ে আছে। মেঘের মুখে মাস্ক পরা, তাই চিনতে পারে নাই খাদিজা বা রুনা। ভাইয়া, আমরা তো কোনো কিছু অর্ডার দেই নাই। আপনি মনে হয় ভুল ঠিকানায় অর্ডার নিয়ে এসেছেন। ভালোভাবে ঠিকানাটা দেখে নেন। আমি ভুল ঠিকানায় আনি নাই, সঠিক ঠিকানায় এনেছি। আপনি শপিং ব্যাগের উপরে দেখেন আপনার নাম আর বাড়ির ঠিকানা দেওয়া আছে। এখন বলেন আমি ভুল ঠিকানায় নিয়ে এসেছি। এই রুনা, সবকিছু তো ঠিকঠাক আছে, কিন্তু অর্ডারটা দিল কে? আর
এতগুলো শপিং ব্যাগ দেখে তো মনে হচ্ছে অনেক টাকার ব্যাপার। আমরা এখন এত টাকা আনবো কোথা থেকে? আচ্ছা ভাইয়া, এই ডেলিভারির সকল টাকা দিয়ে দিছি নাকি আমাদের দিতে হবে? সকল টাকা অনলাইনে পেমেন্ট করাই আছে, আর দিতে হবে না। এইগুলো রাখেন, আমি যাই এখন। মেঘ চলে আসলো চায়ের দোকানে। এদিকে খাদিজা আর রুনা সবগুলো পার্সেল নিয়ে চলে আসলো রুমে। একটা একটা শপিং ব্যাগ খুলতেছে। এর ভিতরে একটা ড্রেস, কাচের চুড়ি, কানের দুল আর সব কিছু ম্যাচ করা। আবার একটা চিঠিও আছে। চিঠিটা খুলে পড়তে লাগলো খাদিজা। এই ড্রেসগুলো পরে কলেজে যাবেন। এই ড্রেসে আপনাকে অসুস্থ সুন্দর দেখাবে। এইটা আবার কে দিল? এইটা চিঠি শুধু দিয়েছে, আরো তো কিছুই দেয় নাই। না তো নাম ঠিকানা, না তো ফোন নাম্বার। এটা একমাত্র আমাদের স্যারের কাজ। উনি আমার ড্রেস নিয়ে এত কিছু বলেন। উনি ছাড়া আর কেউ না। ওনাকে জিজ্ঞেস করে দেখি উনি কি বলে। উনি দিয়ে থাকলে তো সত্যিটাই বলবে। এক্ষুনি মেসেজ দিতেছি। আবার জামাগুলোর দামও অনেক, এক একটা 3,000 5,000 এমন দাম। কম করে হলেও 40,000 টাকার শপিং আছে এখানে। তা তো দেখতেই পাচ্ছি। দেখি মেসেজ দিয়ে উনি কি বলে। খাদিজা মেসেজ দিল মেঘকে। এদিকে মেঘ খাদিজার মেসেজের অপেক্ষায় বসেছিল। মেসেজ আসতেই মেঘ তাড়াতাড়ি সেন্ড করলো। মেসেজে লেখা ছিল এমন: স্যার, আপনি আমাকে এতগুলো শপিং করে দিয়েছেন কেন? আমি কি আপনাকে একবারও বলেছিলাম যে আমার জামা কাপড় নেই? আজব তো, আমি আপনাকে কেন শপিং করে দিতে যাব? আমাকে কি টাকায় যে আপনাকে শপিং করে দিব? তাহলে কে শপিং করে দিল আমাকে? এটা আমি জানবো কি করে কে দিয়েছে? মেঘ আর কিছু না বলে অফলাইন হয়ে গেল। এদিকে খাদিজা তো পড়ে গেল চিন্তায়। তাকে এই ড্রেসগুলো কিনে দিয়েছে কে? সারও দিল না, তাহলে দিলটা কে? এইসব চিন্তা করতে করতে রাত হয়ে গেল। রাতে খাওয়া দাওয়া করে বসে আছে খাদিজা। এমন সময় অপরিচিত একটা আইডি থেকে মেসেজ আসলো। আসসালামু আলাইকুম, কেমন লাগলো আমার দেওয়া ড্রেসগুলো? পছন্দ হয়েছে তো? এই, আপনি কে? আমাকে ড্রেস দিয়ে গেছেন কেন? আপনি সামনে আসেন, আমি আপনাকে আপনার ড্রেস ফেরত দিয়ে দিব। আমি পরবো না এইসব ড্রেস। আপনি পরবেন না, আপনার ঘাড় পরবে। কালকে গোলাপি রঙের একটা ড্রেস আছে, ওইটা পরে আসবেন কলেজে। আর যদি দেখি না পরে এসেছেন, তাহলে আপনার কি অবস্থা হবে আপনি নিজেও ভাবতে পারবেন না। ভয় দেখাচ্ছেন নাকি আমাকে? যদি আপনার এটা মনে হয় তাহলে আমি আপনাকে ভয় দেখাচ্ছি। পিচ্চি মানুষ, বড়দের কথা সবসময় শুনবেন, না শুনলে খবর আছে আপনার। আমি কালকে আপনার দেওয়ার ড্রেস পরে যাব না। দরকার হলে কলেজেই যাব না। কলেজে না গেলে তো আরও বেশি ভালো। পরে আমি আপনার বাসায় চলে আসব। যদি কেউ জিজ্ঞেস করে তাহলে বলবো যে খাদিজা আমার বউ লাগে। এই না 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 না, প্লিজ এমনটা করবেন না। আমি আমার চাচার বাড়িতে থাকি। আব্বু যদি জানতে পারে এইসব, তাহলে খুব কষ্ট পাবে। আমি কালকে কলেজেও যাব, আপনার দেওয়া ড্রেসও পরে যাব। এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা। এখন তাড়াতাড়ি পড়াগুলো শেষ করে ঘুমিয়ে পড়েন, কালকে যাতে আবার আপনাকে আমার কেবিনে নিয়ে যাইতে না হয়। এবার তো আমি পুরোপুরি শিওর স্যার। আপনি কেন এমন করতেছেন আমার সাথে? আমি তো আপনাকে কিছু করি নাই। এই মেয়ে চুপ, যেটা বলছি সেটা এটা করো, কালকে যাতে দেখতে পাই তোমাকে। এই বলে মেঘ তার নতুন ফেসবুক আইডিটা লগ আউট করে তার আগের আইডিতে ঢুকে পড়ল। বেশ কিছুক্ষণ নিউজ ফিডে ঘোরাঘুরি করার পর মেঘও অফলাইন হয়ে গেল। এদিকে জমেলা বেগম মেঘের রুমে এসে দেখে সে সিগারেট খাচ্ছে। এটা দেখে জমেলা বেগম ঠাস ঠাস করে দুটা চর লাগিয়ে দিল মেঘের গালে। আমি এত বছর কষ্ট করে তোকে পড়ালেখা শেষ করালাম এটা দেখার জন্য নাকি? তোর তো কোনো কিছুতে অভাব নেই, তাহলে তুই সিগারেট খাচ্ছিস কেন? আম্মু, আমি তো এমনি খাচ্ছিলাম। আচ্ছা যাও, আর খাবো না। খুশি তো তুমি? আমি খুশি। আর যাতে কোনো দিন না দেখি তোকে সিগারেট খাইতে। আর দেখবে না কখনোই। এখন যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো, রাত তো অনেক হয়েছে। আমার বৌমাকে কবে নিয়ে আসবি এই বাড়িতে? আমার আর একা একা থাকতে ভালো লাগে না বাসায়। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আম্মু, আর কিছুদিন যাক, এরপর না হয় আনবো। আচ্ছা তুই তাহলে ঘুমা। জমেলা বেগম চলে গেল। এদিকে মেঘও তার হাত থেকে সিগারেটটা ফেলে দিয়ে ঘুমিয়ে গেল। সকাল 9টায় মেঘ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে চলে আসলো কলেজে। গেট দিয়ে প্রবেশ করতে যাবে এমন সময় শিমুল গাছের নিচে কয়েকটা ছেলের সাথে দাঁড়িয়ে খাদিজা কথা বলতেছে।
এটা দেখে মেঘ ভীষণ রেখে যেই চলে আসে। ওরা কি কথা বলতেছে? ভাইয়া আমাদেরকে কেন ডেকেছেন? কোনো জরুরি কাজ না থাকলে বলেন, আমরা ক্লাসে যাব। বেবি, মাত্র তো আসলে, একটু দাঁড়াও, তোমার শরীরটা দেখি। বেশ ভালোই ফিগার বানিয়েছো। এক রাত আমাদের সাথে আসো, যত টাকা চাইবে ততই দেব। ছি ভাইয়া, আপনার বাসায় কি মা বোন নেই? কলেজে এসে অন্য মেয়েদেরকে বাজে কথা বলেন আপনি। কেন, লজ্জা পাচ্ছ নাকি তুমি? আসো আসো, একটু আদর করে দিই। এই বলে ছেলেটা যেই খাদিজার গায়ে হাত দিতে যাবে এমন সময় মেঘ এসে সামনে দাঁড়ায় ছেলেটার। মেঘকে দেখে কিছুটা ভয় পেয়ে যায় ছেলেটা। এই তুই কোথা থেকে উড়ে এসে জুড়ে পড়ছিস? যা এখান থেকে, তা না হলে কিন্তু তোর অবস্থা খারাপ হয়ে যাবে। আমার অবস্থা খারাপ করার আগে আমি না হয় তোর অবস্থা খারাপ করে দেই। খাদিজা, তুমি তোমার ক্লাসে যাও, আমি ওদেরকে একটু হিন্দি ভাষা বুঝিয়ে দিয়ে আসি। খাদিজা কোনো কথা না বলে চলে গেল এখান থেকে। এদিকে মেঘ ছেলেটার নাক বরাবর দিল এক খুশি, সাথে সাথে নাক থেকে রক্ত পড়া শুরু হলো। এটা দেখে ছেলেটার কয়েকজন বন্ধু এগিয়ে আসতেই তাহলেও কারো হাত ভেঙে ফেললো, কারো পা ভেঙে ফেললো, আরও ইত্যাদি ইত্যাদি। সবগুলোকে সাইজ করে মেঘ চলে গেল তার কেবিনে। কিছুক্ষণ রেস্ট করে নিল। ঘন্টা দিতেই মেঘ চলে গেল ক্লাসে। মেঘকে দেখে সবাই হাঁ করে তাকিয়ে আছে। এদিকে মেঘ ক্লাসে ঢুকেই দেখতে পেল খাদিজাকে। গোলাপি ড্রেসটা পরে এসেছে, ঠোঁটে হালকা লিপস্টিক, হালকা মেকআপে খাদিজাকে পুরো গোলাপি পরীর মতো লাগতেছে। মেঘ এক দেয়ানে তাকিয়ে আছে খাদিজার দিকে। এইদিকে যে স্যার তাকে ডাকতেছে এটা সে খেয়াল করেনি। এই মেঘ, তোমাকে যে এতক্ষণ ধরে ডাকছিলাম তুমি শুনতে পাও নাই? সরি স্যার, আসলে একটা জিনিস নিয়ে চিন্তা করছিলাম তো তাই আর কি খেয়াল করি নাই। আপনি এসেছেন। চলো আমার সাথে। আজকে আর কলেজে ক্লাস হবে না, প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে নিই আমরা। আপনি যান, আমি ওদেরকে পরবর্তী পড়াটা দিয়ে আসতেছি। ঠিক আছে, আসো তাহলে। রহিম স্যার চলে যেতেই মেঘ চলে আসলো খাদিজার কাছে। খাদিজাকে দাঁড়া করিয়ে তার কানের কাছে মুখটা নিয়ে বলতে লাগলো, তোমাকে দেখতে কিন্তু পরীর মতো লাগতেছে। আমি যা যা বলবো আজ থেকে তাই শুনবে তুমি। আজকে ক্লাস হবে না, একটু অপেক্ষা করো, আমি আসতেছি। তুমি আবার বাড়িতে চলে যাইও না। স্যার আমি কোনো কথা নয়, যেটা বলেছি এটাই করবে তুমি। এই বলে মেঘ চলে আসলো প্রিন্সিপাল স্যারের কেবিনে। 1 ঘন্টা ধরে আলোচনা করতেছে সব স্যার ম্যামরা। এদিকে খাদিজা আর রুনা দাঁড়িয়ে আছে গেটের সামনে। এমন সময় রুনা বলে উঠল, কি রে খাদিজা, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো এইখানে? আমার পা ব্যথা হয়ে গেছে। আর একটু দাঁড়াবোন। এখন যদি বাসায় চলে যাই তাহলে ডেভিল স্যার পরে বাসায় চলে যাবে আমাদের। তখন আমি চাচিকে কি বলবো? তুই দাঁড়িয়ে থাক, আমি চলে গেলাম বাসায়। আম্মু জিজ্ঞেস করলে বলবো যে তুই তোর বান্ধবীদের বাসায় গিয়েছিস। রুনা, আর একটু দাঁড়া প্লিজ। ওই তো স্যার আসতেছে, একটু দাঁড়া। ঠিক আছে, দাঁড়াচ্ছি। এদিকে মেঘ মিটিং শেষ করে চলে আসলো গেটের সামনে। খাদিজা আর রুনাকে দাঁড়িয়ে থাকতে দেখে মেঘ বলতে লাগলো, চলো খাদিজা আমার সাথে। আমি আবার কোথায় যাব এখন আপনার সাথে? আমার বাসায় যাবে, আম্মু তোমাকে দেখবে বলেছে। রুনা, তুমি বাড়িতে চলে যাও। না রুনা, কোথাও যাব না। রুনা আমার সাথে যাবে। আমি যেইখানেই যাই না কেন সেও সেখানেই যাবে। দিব কিন্তু কানে নিচে একটা এখন। খাদিজা, তুই স্যারের সাথে চলে যা, আমি আম্মুকে ম্যানেজ করে নিব, তুই চিন্তা করিস না। এই তো গুড গার্ল, এই নাও এই চকলেটগুলো খেতে খেতে বাসায় চলে যাও। রুনাকে কিছু চকলেট ধরিয়ে দিয়ে খাদিজাকে নিয়ে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই জমেলা বেগম এসে দরজা খুলে দিল। মেঘের সাথে মেয়েটাকে দেখে বলতে লাগলো, ভেতরে আসো দুজন। দুইজন ভিতরে আসতেই মেঘ খাদিজাকে বলতে লাগলো, তুমি বসো এখানে, আমি ফ্রেশ হয়ে আসতেছি। ঠিক আছে, যান আপনি। মেঘ চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে এসে দেখে তার আম্মু খাদিজার সাথে বেশ ভালোই ভাব জমিয়ে ফেলেছে। মেঘ চলে যাওয়ার পর কি হয়েছিল চলুন দেখে আসি। মেঘ যেতেই জমেলা বেগম খাদিজার পাশে এসে বসে পড়ল আর বলতে লাগলো, মা, তোমার নাম কি? জি আন্টি, আমার নাম খাদিজা। আমার ছেলেকে পছন্দ হয়েছে তো তোমার? বুঝলাম না, আপনি কি বলতে যাচ্ছেন? আমি বলতে চাচ্ছি যে আমার ছেলে তোমাকে ভালোবাসে। তোমার পছন্দ হয়েছে তো মেঘকে? কিন্তু ওনাকে দেখে তো মনে হচ্ছে আমার থেকে 2 গুণ বেশি বয়স ওনার। আরে না বোকামি, মেঘ এর বয়স 27 হয়তো চলতেছে। আমার কথা একটুও শোনে না,
তাকে 3 বছর ধরে বিয়ের কথা বলতেছি, তার কোনো মেয়েই পছন্দ হয় না। এখন নাকি তোমাকে পছন্দ হয়েছে, তাই আমাকে বলছে। ও আচ্ছা, এখন আমি কি করব আপনার ছেলের জন্য বলেন? আমি চাই আমার ছেলেটাকে তুমি দেখে রাখো, সব সময় তার পাশে থাকো। তোমার আব্বু আম্মুকে খবর দাও, আমি তোমার আব্বু আম্মুর সাথে কথা বলবো। আমাকে কয়েকটা দিন সময় দেন, আমি ভেবে আপনাকে জানাবো। ঠিক আছে মা, আমি তোমাকে জোর করব না, তুমি তোমার মতো করেই চলো। এতটুকুই কথা হয়েছিল তাদের মাঝে। মেঘ নিচে আসতেই তার মা বলতে লাগলো, তোমরা দুজন এসে খাবার টেবিলে বসো, আমি তোমাদের জন্য রান্না করছি। আমি এখন কিছুই খাবো না আন্টি, বাসায় হয়তো চাচি চিন্তা করতেছে, আমাকে বাসায় যেতে হবে তাড়াতাড়ি। অল্প হলেও খেয়ে যেতে হবে তোমাকে, আর চিন্তা করো না, মেঘ তোমাকে নিয়ে দিয়ে আসবে। খাদিজা আর কিছু বলল না। খাবার টেবিলে বসে পড়লো দুজন। খাওয়া দাওয়া করে মেঘ খাদিজাকে নিয়ে চলে আসলো বাইরে। একটা রিকশায় উঠে পড়লো দুজন। পাশাপাশি বসে আছে, মাঝখানে বেশ খানিকটা ফাঁকা। মেঘ আস্তে আস্তে তার হাতটা খাদিজার হাতের সাথে মিলিয়ে নিল আর বলতে লাগলো, খাদিজা, আমি যখন এই কলেজে তোমাকে দেখেছি ওই দিন থেকে তোমাকে আমার ভালো লাগে। আস্তে আস্তে আমি তোমার প্রতি আসক্ত হয়ে যাই। কিছুই ভালো লাগতো না আমার। পরে রহিম স্যারের সাথে যোগাযোগ করে ওই কলেজেই পড়ানোর জন্য শিক্ষক হয়ে ঢুকে যাই। আমার ভালো রেজাল্ট দেখে স্যাররাও নিয়ে নেয় আমাকে। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি খাদিজা। খাদিজা কোনো কথা বলতেছে না, চুপচাপ বসে আছে মেঘের পাশে। বেশ কিছুক্ষণ পর চলে আসলো খাদিজাদের বাড়ির সামনে। খাদিজা গেটটা খুলে ভিতরে চলে গেল। এইদিকে মেঘ চলে আসলো বাসায়। খাদিজাকে আসতে এত দেরি হয়েছে বলে তার চাচি বলতে লাগলো, খাদিজা, এত দেরি হলো কেন? আসলে চাচি, আমি একটু আমার বান্ধবীদের বাসায় গিয়েছিলাম কিছু নোটস আনতে, তাই আর কি একটু দেরি হয়ে গেছে। ফ্রেশ হয়ে আসো, আমি খাবার রেডি করতেছি টেবিলে। আমি খাবো না, এখন খেয়ে এসেছি তাদের বাসা থেকে। আচ্ছা, তাহলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট করো। খাদিজা আর কিছু না বলে চলে গেল রুমে। এইদিকে রুনা খাদিজাকে দেখে বিছানা থেকে এক লাফ দিয়ে চলে আসলো খাদিজার সামনে। একবার খাদিজাকে ঘুরে ঘুরে দেখে বলতে লাগলো, কি ব্যাপার গোলাপি পরি, আমাদের ইংরেজি শিক্ষক তার বাসায় নিয়ে কি পড়িয়ে দিল? আর বলিস না, উনি নাকি আমাকে আরো অনেক আগে থেকেই ভালোবাসে। ওনার মায়ের সাথে কথা বলিয়েছে আমাকে। ওনার মা বেশ মিশুক, এই দেখ আমাকে একটা হীরের আংটি পরিয়ে দিয়েছে। বাহ, বেশ ভালো তো। স্যারকে বিয়ে করে নে, স্যার তো কোনো দিক দিয়ে খারাপ না। ওনারা অনেক বড় লোক, ওনাদের সাথে কি আমার যাবে বল? দেখ খাদিজা, সব সময় বড় লোক করলেই হয় না, একজন মনের মতো মানুষ পাইলেই চলে। স্যার ঠিক তোর মনের মতো। আমাকে দেখ, রাহুলের সাথে আমি আজকেও ঝগড়া করেছি। সে নাকি আমাকে চায় না। আমার সাথে এত বছর ধরে রিলেশন করার পরেও সে নাকি এখন অন্য মেয়েকে বিয়ে করবে। তাই আমি তাকে নিয়ে পুলিশের ভয় দেখিয়েছি, বলেছি যে কালকে আমাদের বাসায় তার মা বাবাকে নিয়ে আসার জন্য বলেছে, কালকে আসবে। তুইও না করিস না, স্যারের সাথে তোর ভালো মানাবে। কয়েকদিন যাক, দেখি কি হয়। দেখ তুই। খাদিজা ফ্রেশ হয়ে নিল। দেখতে দেখতে কেটে গেল 1 সপ্তাহ। মেঘ তার কেবিনে বসে আছে খাদিজার অপেক্ষায়। বেশ কিছুক্ষণ পর খাদিজা আসলো। মেঘের কেবিনে এসে বলতে লাগলো, স্যার, আমাকে কিসের জন্য ডেকেছেন আপনি? তোমার কি হয়েছে? 1 সপ্তাহ ধরে দেখতেছি তুমি আমাকে ইগনোর করতেছো। আমার কিছুই হয় নাই, আর আমি আপনাকে বিয়ে করতে পারবো না, সরি। এই বলে খাদিজা চলে যেতে যাবে, এমন সময় মেঘ খাদিজার হাত ধরে টান মেরে দেওয়ালের সাথে চেপে ধরে তার 2 হাত। দাঁতে দাঁত চেপে বলতে থাকে, এই মেয়ে, তোমাকে দাম দিতেছি বলে তুমি মাথায় উঠে যাইতেছো, তাই না? তুমি আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবে না। আজকে দেখো তোমার কি করি। এই বলে মেঘ খাদিজার ঠোঁট জোড়া কামড়ে ধরলো। আস্তে আস্তে খাদিজার ঠোঁটগুলো চুষতে লাগলো। বেশ কিছুক্ষণ চুষার পর ছেড়ে দিয়ে যেই আবার ধরতে যাবে, এমন সময় খাদিজা বলে উঠল, আর কিছু করতে হবে না আপনাকে, আমি রাজি আছি এই বিয়ে করতে। একটা কথা মনে রাখবেন, আমি আপনাকে বিয়ের পর কখনোই স্বামী হিসেবে মানব না, দেখে নিয়েন আপনি। এই বলে খাদিজা কান্না করতে করতে মেঘের কেবিন থেকে বেরিয়ে চলে গেল ক্লাসে। রাতে মেঘ বাসায় আসলো। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। মেঘকে দেখে বেশ খানিকটা ঘাবড়ে যায় উনি, আর বলতে থাকে, মেঘ, তোর কি হয়েছে, এমন করতেছিস কেন? আম্মু, আমার কিছুই হয় নাই, আমি রুমে গেলাম, আমাকে বিরক্ত করো না। এই বলে মেঘ চলে গেল রুমে।
এদিকে জমেলা বেগম ফোন দিল খাদিজাকে। কয়েকবার রিং হতেই ওই পাশ থেকে খাদিজা ফোনটা রিসিভ করে বলতে লাগলো, আসসালামু আলাইকুম আন্টি, এত রাতে আপনি ফোন দিলেন যে? খাদিজা, মেঘ এর সাথে কি তোমার কিছু হয়েছে? মেঘ এইমাত্র বাসায় ফিরলো, তাকে দেখে মনে হচ্ছে সে অনেক কান্না করছে। আমার সাথে তো কিছুই হয় নাই। আমি কালকে আপনাদের বাসায় আসতেছি। আম্মু আব্বু আসবে আপনাদের বাসায়। ঠিক আছে, আসো, রাখলাম এখন। জমেলা বেগম ফোনটা রেখে দিতেই রুনা খাদিজাকে বলতে লাগলো, কি রে খাদিজা, কে ফোন দিয়েছিল? মেঘের আম্মু ফোন দিয়েছিল। উনি নাকি মাত্র বাসায় ফিরেছে। রাত তো 11টা বেজে গেছে। সারাদিন কোথায় ছিল কে জানে। দেখ খাদিজা, স্যার তোকে সত্যি অনেক ভালোবাসে। উনি চাইলে কিন্তু তোকে তুলে নিয়ে বিয়ে করতে পারে, কিন্তু উনি করে নাই। আজকে কেবিনে কি হয়েছিল আমাকে বল তো তুই। দেখলাম স্যারের কেবিন থেকে কান্না করতে করতে বের হলে। উনি আমাকে জড়িয়ে ধরে লিপ কিস করেছে। অন্য কিছু করতে চাইছিল। পরে আমি ওনাকে বলেছি যে বিয়ে করব ওনাকে। প্রথমে মানা করার কারণে উনি আমার সাথে এটি করেছে। তুই দেখেছো চাচা চাচিকে জানিয়েছিলি বিষয়টা, তাহলে তুই কেন আবার তাকে না করতে গেলি? এখন দেখ স্যার কতটা কষ্ট পেয়েছে তোর কথায়। থুর, ঘুমাতো, আমার কিছুই ভালো লাগতেছে না। এই বলে খাদিজা ঘুমিয়ে গেল। পরের দিন সকাল 10টায় খাদিজা চলে গেল মেঘদের বাড়িতে। এদিকে মেঘ ফ্রেশ হয়ে টিভি দেখতেছে। এমন সময় তার আম্মু এসে বলতে লাগলো, কে রে, আজকে কলেজে যাবি না? আম্মু আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। কাউকে বিরক্ত করতে চাই না আর। মানে কি বলতেছিস? চাকরি ছেড়ে দিছস মানে? চাকরি ছেড়ে দিয়েছি মানে ছেড়ে দিয়েছি, এত প্রশ্ন করো না তো। আর ওই মেয়ের কথা ভুলে যাও এখন। তুই যাকেই পছন্দ করবে আমি তাকেই বিয়ে করব। জমেলা বেগম যেই কিছু একটা বলতে যাবে এমন সময় কলিং বেল বেজে উঠল। জমেলা বেগম আর কিছু না বলে দরজা খুলতেই দেখে খাদিজা তার আম্মু আব্বুকে নিয়ে দাঁড়িয়ে আছে। তাদের দিকে সালাম দিয়ে ভিতরে নিয়ে আসলো। এদিকে মেঘ একবারও পিছনে ফিরে তাকাই নাই, কে এসেছে এটা দেখার জন্য। এদিকে খাদিজা তার আব্বু আম্মুকে নিয়ে এসে সোফায় বসে পড়ল। খাদিজা একবার মেঘের দিকে তাকিয়ে ঠোঁটটাকে একটু বাঁকিয়ে তার আব্বুকে বলতে লাগলো, আব্বু, এটাই হচ্ছে তোমাদের জামাই। সে এমনভাবে বসে আছে কেন? তুই এসেছিস কেন? তুই এসেছিস কোনো রিয়াকশন নাই, আমরা এসেছি কোনো রিয়াকশন নাই। কালকে একটু ঝগড়া করেছি তো, তাই হয়তো এমন করতেছে। একটু পর দেখবে তোমাদের সাথে হাসি খুশি ভাবে কথা বলবে। মেঘ, এদিকে তাকাও। মেঘ একবার খাদিজার দিকে তাকিয়ে আবার টিভি দেখায় মনোযোগ দিল। এদিকে খাদিজা চলে গেল রান্নাঘরে। এই ফাঁকে মেঘ সোফা থেকে উঠে তার শ্বশুর শাশুড়িকে সালাম করে বলতে লাগলো, আসসালামু আলাইকুম আব্বু আম্মু, ভালো আছেন আপনারা? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো বাবা? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার মেয়েটা এখনো অবুঝ, সে একটু আরেকটু ভুল করলে ক্ষমা করে দিও। আপনার মেয়েকে একটা বললে আরেকটা করে, তাকে একটা বোঝাইলে আর একটা বোঝে। আমি আপনার মেয়েকে কিভাবে রাখবো? সে একটু আধটু ভুল করলে ক্ষমা করে দিও। বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। হয়েছে, আর কিছু বলতে হবে না। তোমরা দুজনই কথা বলো, আমি তোমাদের জন্য চা বানিয়ে আনতেছি। ঠিক আছে, যাও তাহলে। হামেদা বেগম চলে যেতেই মেঘ তার শ্বশুরের সাথে কথা বলতে লাগলো। বেশ কিছুক্ষণ কথা বলার পর হাসান মিয়া বলতে লাগলো, মেঘ, তোমার আব্বুকে দেখতেছি না, উনি কোথায়? মেঘ তার আব্বুর কথা শুনেই মুখটা কালো করে ফেললো আর বলতে লাগলো, আসলে আমার আব্বু আম্মু বেঁচে থাকতেও নেই। তোমার কথা বুঝলাম না, বেঁচে থাকতেও নেই মানে? বলতে কি বোঝাতে চাচ্ছ? আমার যখন 7 বছর তখন আব্বু আমাকে আর আম্মুকে ফেলে রেখে ইউএসএ চলে যায়। এরপর আর আমাদের সাথে কোনো যোগাযোগ রাখে নাই আব্বু। সবাই সকালে নাস্তা করে বসে আছে চেয়ারে। এইদিকে মেঘ উঠে চলে গেল রুমে। এটা দেখে খাদিজা বলতে লাগলো, আব্বু আম্মু, তোমরা কথা বলো, আমি আসতেছি। ও আচ্ছা, আচ্ছা যা তুই। খাদিজা চলে আসলো মেঘের রুমে। এদিকে মেঘ ব্যালকনিতে বসে আছে। মেঘকে পিছন থেকে জড়িয়ে ধরলো খাদিজা। মেঘের কোনো রিয়াকশন দেখতে পেল না, তাই খাদিজা মেঘের ঠোঁটের কাছে তার ঠোঁটটা নিয়ে যেতেই মেঘ চট করে খাদিজার ঠোঁটের সাথে তার ঠোঁট জোড়া এক করে দিল। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর মেঘ খাদিজাকে ছেড়ে দিয়ে তাকে ভালোভাবে কোলে তুলে নিল মেঘ। এদিকে খাদিজা কোনো কথা বলতেছে না। এমন সময় মেঘ দুষ্টুমি করে বলতে লাগলো, এই তোমার এইগুলো এত বড় বড় কেন? মেঘের মুখে এই কথা শুনে খাদিজা যেন আকাশ থেকে পড়ার উপক্রম। খাদিজা চোখগুলো বড় বড় করে তাকিয়ে আছে মেঘের দিকে। এদিকে মেঘ খাদিজার চোখ দেখে তো ভয় পেয়ে গেল আর বলতে লাগলো, সরি আমি বুঝি
আমার বউকে বলতে পারি না এটা? স্টপ মিস্টার মেঘ চৌধুরী, আপনি আমার টিচার, তাই আপনাকে আমার সম্মান দেওয়া কর্তব্য। কালকে কলেজে কি বলেছিলাম আপনাকে মনে আছে? আমি আপনাকে বিয়ে করলেও স্বামী হিসেবে মানব না। কেন, আমি কি এমন করেছি যে তুমি আমাকে স্বামী হিসেবে মানবে না? তেমন কিছুই করো নাই তুমি। তোমাকে আমি এমনভাবে টাইট দিব যাতে আর কোনো দিন বলতে না পারো যে আমার ব্রার ফিতা বা আমার এই এত বড় বড় কেন। ও আচ্ছা, তোমার ব্যাপারে আমি তো সব কিছুই জানি। রুনা আমাকে সব কিছু বলে দিয়েছে। তোমাকে একটু ধমক দিলে তুমি নাকি ভ্যা ভ্যা করে কান্না করে দাও। হ্যাঁ, কইছে আপনারে। এখন আমি আপনার হাতে কামড় বসিয়ে দিব। তুমি কি বিড়ালটা কি কুকুর যে আমার হাতে কামড় বসিয়ে দিবে? তুমি যেটা ভাবো ওইটাই আমি। এই বলে খাদিজা মেঘের হাতে কামড় দিতে শুরু করলো। বেশ কয়েকটা কামড় দিতেই মেঘের হাতে দাগ বসে গেল। খাদিজা যেই উঠে চলে যেতে যাবে, এমন সময় মেঘ খাদিজাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। আস্তে আস্তে খাদিজার উপরে উঠে পড়ে। এদিকে খাদিজা এক নজরে তাকিয়ে আছে মেঘের চোখের দিকে। এদিকে মেঘ খাদিজার বুকের উপরে শুয়ে পড়ল। খাদিজা ভাবছে অন্য কিছু করবে তাকে। মেঘ আস্তে আস্তে খাদিজার জামাটা খুলে ফেললো। এখন শুধু খাদিজার পরনে লাল ব্রা আর নিচে একটা পায়জামা পরা। মেঘ আস্তে আস্তে যেই খাদিজার ব্রার ফিতা খুলতে যাবে, এমন সময় খাদিজা মেঘকে তার বুকের সাথে চেপে ধরে রাখে কিছুক্ষণ। এদিকে মেঘ আস্তে আস্তে খাদিজার ব্রাটা খুলে রেখে দিল বিছানার এক পাশে। খাদিজার দুই স্তনের মাঝখানে ছোট্ট একটা তিল। এটা দেখে মেঘ খাদিজাকে বলতে লাগলো, এই তোমার এই জায়গায় একটা তিল আছে, এইখানে একটা কামড় দেই? না, বুইড়া বেটা শখ কত আমাকে কামড় দেওয়ার। বিয়ের আগে যে আদর করতে দিয়েছি এটাই অনেক। আমি তো কামড় দিবই। এই বলে খাদিজার স্তনের মাঝখানে তিলের উপরে কামড় দিয়ে বসলো জোরে। খাদিজা চিৎকার দিয়ে মেঘকে সরিয়ে দিল তার উপর থেকে। যা খচ্চর বেটা, তোকে আর দিবই না আদর করতে। এটা বলে যেই খাদিজা উঠতে যাবে, এমন সময় মেঘ আবারও খাদিজাকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দেয়। আস্তে আস্তে খাদিজার ঠোঁটে, মুখে, গলায়, ঘাড়ে সব জায়গায় কিস করতে লাগলো। বেশ কিছুক্ষণ কিস করার পর খাদিজা একটু উত্তেজিত হয়ে যেতেই মেঘ খাদিজার থেকে উঠে গেল আর বলতে লাগলো, আমি এখন আদর করতে পারবো না, নিচে যাও তুমি। বুইড়া বেটা, এখন যদি আমাকে আদর না করিস তাহলে বাসর রাতে তোর ওটা কেটে ফেলবো যদি আমার কাছে আসিস। মেঘ খাদিজার কথা শুনে ভয় পেয়ে গেল। ভয় পাওয়ার তো কথা, কারণ এখন বেশিরভাগ খবরে দেখাই যে বাসর রাতে বউ তার স্বামীর লিঙ্গ কেটে পালিয়ে গেছে। মেঘ আর কোনো উপায় না পেয়ে খাদিজাকে আদর করতে লাগলো। দীর্ঘ 2 ঘন্টা আদর করার পর মেঘ খাদিজাকে ছেড়ে দিল। এখন তো হয়েছে, এখন যাও নিচে। বিছানার কি অবস্থা করেছো খেয়াল আছে তোমার? ভালো করে তাকিয়ে দেখো কি করেছো। মেঘ বিছানার দিকে তাকিয়ে দেখে বেশ কয়েক জায়গায় ব্লিডিং এর চিহ্ন। মেঘের মনেই নেই খাদিজাকে আদর করার সময় তার ওইখান থেকে কিছু ব্লাড বিছানায় পড়ে যায়। এখন কি করবো এটার? কি করবে তুমি জানো। যেহেতু তুমি আদর করেছো, এখন তোমাকে এই চাদর ধুয়ে দিতে হবে। যাও যাও, তাড়াতাড়ি যাও। আমার জীবনে আমি নিজের কাপড় ধুয়ে রোদে দেই নাই, আর এটা তো বিছানার চাদর। 11:25 বাজে। খচ্চর বেটা, তাড়াতাড়ি নিয়ে যাও, ওয়াশরুমে ভিজিয়ে রাখো গিয়ে। আম্মু আব্বু চলে গেলে আমি ধুয়ে দিব। ঠিক আছে। মেঘ চাদরটা ভিজিয়ে রেখে দিল ওয়াশরুমে। বেশ কিছুক্ষণ পর মেঘ আর খাদিজা চলে আসলো নিচে। সবাই বসে আছে, এমন সময় খাদিজার আব্বু বলতে লাগলো, মেঘ, তোমরা কি অনুষ্ঠান করে বিয়ে করবে নাকি কাজে ডেকে শুধু বিয়ে পড়িয়ে দিতাম? আম্মু, তুমি যেটা করবে এটাই হবে, আমি আর কি বলবো। দেখো বোকা ছেলের কথা, তুই বিয়ে করবি, তুই জানিস না কিভাবে বিয়ে করবি? অনুষ্ঠান করে বিয়ে হবে নাকি বাসায় কাজী ডেকে বিয়ে পড়িয়ে দিতাম? এই বছরটা শেষ হোক, এখন না হয় কাজী ডেকে আমাদের বিয়েটা পড়িয়ে রাখো, পরে না হয় ছোটোখাটো একটা অনুষ্ঠান করে বিয়ে করে ফেলা যাবে। আপনারা কি বলেন বেয়াই বিয়ান? ওরা যখন দুইজন দুইজনকে ভালোবাসে, আমরা আর বাধা দিয়ে কি করব? তারা যেইভাবে চায় আমরাও সেইভাবেই বিয়ে দিয়ে দিব তাদের। একদম ঠিক বলেছেন। আমিও এটাই চাইছিলাম। খাদিজার আর তার চাচার বাড়িতে থাকার কোনো দরকার নেই। আজকে রাতেই কাজী ডেকে বিয়ে পড়িয়ে দিব। আমার সব জামা কাপড় তো ওই বাসায় আছে। সন্ধ্যায় তো ওরা আসবেই, কাউকে বললে তোমার কাপড়গুলোও নিয়ে আসবে। আর না হয় তুমি যাবে এইখান থেকে তো এইখানেই। আচ্ছা। সবাই বসে গল্প করতে লাগলো। গল্প করতে করতে কখন যে রাত হয়ে গেছে খেয়াল নেই। এর মধ্যে রুনা এবং তার আব্বু আম্মু চলে এসেছে মেঘদের বাসায়। দুলাভাই, আপনি জিতেছেন কিন্তু। আমার বোন 1 নম্বরের পিওর খাঁটি সরিষার তেল।
তা তো হতেই হবে, আমার থেকে বয়সে তো অনেক ছোট, তবে সব দিক দিয়ে ফিটফাট আছে। আচ্ছা দুলাভাই, আপনার আব্বুকে দেখলাম না, উনি কোথায়? ওনার সাথে আমাদের কোনো যোগাযোগ নেই। আজ থেকে প্রায় 20 বছর আগে উনি আমাদের ছেড়ে চলে গেছে। তাহলে বাড়িটা কার? এটা আমার মায়ের। আমাদের একটা বিজনেস আছে, ওইটা আম্মু দেখাশোনা করে। মেঘ কথা বলতেছে, এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে ইউএস এর নাম্বার। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে বলে উঠল, হ্যালো মেঘ। কে বলতেছেন আপনি? মেঘ, আমি তোমার বাবা। ও আচ্ছা, তা এত বছর পর ফোন দিয়েছেন আমাকে। আমার নাম্বার কোথায় পেয়েছেন আপনি? আর আপনার সাথে তো আমাদের কোনো সম্পর্ক নেই, তাহলে আপনি কেন আমার বাবা হতে যাবেন? আমার বাবা মারা গেছে। মেঘ, এমনটা বলিস না বাবা। আমাকে আর ফোন দিবেন না আপনি, রাখলাম এখন। এই বলে মেঘ ফোনটা কেটে দিল। ফোনটা সাইলেন্ট করে রেখে দিল মেঘ। আবারও তিনজন বসে গল্প করতে লাগলো। রাত 11টা। কাজী সাহেব এসে মেঘ আর খাদিজার বিয়েটা করিয়ে দিয়ে চলে গেল। দুলাভাই থাকেন তাহলে আপনারা, আমি গেলাম আজকে। খাদিজা, ভাইকে একটু বেশি বেশি আদর করিস, দিন দিন কেমন যেন চিকনা হয়ে যাচ্ছে, আদর করে মোটা করে দিস। তবে রে দাঁড়া তুই এইখানে, তোকে দেখাচ্ছি কিভাবে আদর করতে হয়। এই বলে খাদিজার ওনাকে দৌড়াতে দৌড়াতে নিয়ে চলে গেল নিচে। এদিকে ঝামেলা বেগম মেঘের রুমে এসে দেখে মেঘ বসে বসে কি যেন ভাবতেছে। এটা দেখে ঝামেলা বেগম মেঘের কাঁধে হাত রেখে বলতে লাগলো, কে রে মেঘ, তোর মন খারাপ কেন? খাদিজাকে তো এনে দিয়েছি, আর কি চাস তুই? আচ্ছা আম্মু, আমাকে একটা সত্যি কথা বলবে? তোর সাথে কি আমি কখনোই মিথ্যে বলেছি? তা বলো নাই, কিন্তু এটা সত্যি বলতে হবে। আব্বুর সাথে তোমার কি এমন হয়েছিল যে আব্বু তোমাকে ছেড়ে ইউএসএ চলে গেছে? আমাকে তোর আব্বু পছন্দ করতো না, তাই চলে গেছে, আর কিছু না। আমার কাছে তুমি মিথ্যা কথা বলে পার পাবে না আম্মু। তোমার চোখ দেখলে আমি বুঝতে পারি তুমি যে আমাকে মিথ্যা কথা বলতেছো। সত্যিটা বলো না আম্মু, প্লিজ। তাহলে শোন কি হয়েছে। 20 বছর আগের কথা। ব্লাস ব্যাগ 20 বছর আগের। মেঘের আম্মু, এই মেঘের আম্মু, কোথায় তুমি? তাড়াতাড়ি এসো। কি হয়েছে, এভাবে চেঁচামেচি করতেছস কেন? তোমার ভাই আমার রুম থেকে টাকা চুরি করে নিয়ে গেছে। তোমার ভাইকে এখনই ফোন দিয়ে বলো তাড়াতাড়ি টাকাগুলো দিয়ে যাইতে, না হলে কিন্তু আমি থানায় মামলা করতে বাধ্য হব। কি আবল তাবল বলতেছো? আমার ভাই তো আরো 1 সপ্তাহ আগে এই বাড়ি থেকে চলে গেছে। অযথা আমার ভাই এর নামে মিথ্যা বদনাম ছড়াবেন না বলে দিলাম। আর আমার আব্বু আম্মুর কম টাকা পয়সা নেই যে তোমার টাকা চুরি করতে আসবে আমার ভাই। তাহলে আমার রুম থেকে টাকাগুলো নিল কে? তাড়াতাড়ি বলো। আমার সাথে গলা উঁচু করে কথা বলবে না বলে দিলাম। তোমাকে ভালোবেসে তোমার হাত ধরে চলে এসেছি এই বাড়িতে। তোমার মায়ের অত্যাচার, তোমার অত্যাচার, এই আমি আমার ছেলেকে ভালো কিছু খাওয়াতে পারি না। বাহ বাহ, এখন আমার আর আমার মায়ের বদনাম করা হচ্ছে, তাই না? তোমাকে তো আজকে আমি। এই বলে জসিমউদ্দিন তার কোমরের বেল্ট খুলে জমেলা বেগমকে মারতে লাগলো। এদিকে মেঘ স্কুল ছুটি দিতেই বাড়িতে এসে দেখে তার আব্বু তার মাকে মারতেছে। এটা দেখে মেঘ তার আব্বুর পা ধরে কান্না করতেছে যাতে তার মাকে আর না মারে। বেশ কিছুক্ষণ মারার পর জসিমউদ্দিন বলতে লাগলো, আজকে তোরা দুজন ছেলে মেয়ে বাড়ি থেকে বের হয়ে যাবি, আর কোনোদিন আমার বাড়িতে আসবি না। তোরা মা ছেলে। আমি ডিভোর্স লেটার আর কাবিনের টাকা পাঠিয়ে দেব। ডিভোর্স যখন দিবে তখন আমি আমার সব কিছু নিয়ে নিব। আমার অফিসটা তোমার নামে লিখে দিয়েছিলাম, ওইটা আমার নামে এক্ষুনি লিখে দাও, তা না হলে কিন্তু। এই নাও তোমার সব কিছুর দলিল। তোমার কোনো কিছু আমার লাগবে না। ডিভোর্স লেটার পাঠিয়ে দেব আমি। চলে যাও এই বাড়ি থেকে। জমেলা বেগম মেঘকে নিয়ে চলে গেল তার বাবার বাসায়। কলিং বেল দিতেই তার ভাই এসে দরজা খুলে দিল। জমেলাকে দেখে বলতে লাগলো, আপু, তোর এই অবস্থা কি করেছে? তোর দুলাভাই করেছে। আমার মাথা ছুঁয়ে বল, তুই আমার বাড়ি থেকে টাকা চুরি করেছিস নাকি? আপু, আমার টাকার দরকার হলে আব্বুর কাছে চাইলেই দিয়ে দে। আমি কেন আমার দুলাভাইয়ের টাকা চুরি করতে যাব বলো তো? আমি সেসব জানি না। আমাকে তোর দুলাভাই ডিভোর্স দিয়ে দিবে।
আমাকে তোরা যদি এই বাড়িতে থাকতে দেস তাহলে থাকবো, আর না হলে অন্য কোথাও চলে যাব। এই বাড়িতে তোর কোনো জায়গা নেই। তুই যেই দিন ওই ছেলের হাত ধরে চলে গিয়েছিলি ওই দিন থেকে তুই আমার কাছে মৃত। এখন চলে যা এই বাড়ি থেকে। ঠিক আছে আব্বু, আমি এখনই চলে যাইতেছি। আমি আর আসবো না কখনোই তোমার বাড়িতে। এই বলে জমেলা চলে গেল তার চাচার বাসায়। ওইখানে কিছুদিন থাকার পর নিজে একটা বাসা ভাড়া নিয়ে থাকতে থাকে। বেশ কিছুদিন পর জমেলা তার বরের দেওয়া ডিভোর্স লেটার হাতে পায়, সাথে টাকাও। কিন্তু ডিভোর্স লেটারে সাইন করে নাই, একটা ড্রয়ারের ভিতরে রেখে দেয়। আস্তে আস্তে দিন কাটতে থাকে, মেয়েকেও বড় হতে থাকে। এদিকে জমেলা বেগম ও জসিম উদ্দিনের আর কোনো খোঁজ নেই না। 1 বছর পর জানতে পারে জসিম ইউএসএ চলে গেছে। এরপর থেকে তাদের মধ্যে আর কখনোই যোগাযোগ হয় নাই। এই ছিল ফ্ল্যাশব্যাক। এখন বর্তমানে ফেরা যাক। জমেলা বেগম সকল ঘটনা বলে দিল মেঘকে, আর কান্না করতে লাগলো। এদিকে মেঘ তার আম্মুকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আম্মু, এখানে তোমাদের হয়তো কোনো অপরাধ নেই। আব্বু হয়তো কাউকে টাকাটা দিয়েছিল, মনে ছিল না, তাই এমন করেছে। আব্বু আমাকে ফোন দিয়েছিল একটু আগে। এখন আর ফোন দিয়ে কি হবে? 20 বছর চলে গেছে না তো আমার বা তোর একটা খোঁজ নিয়েছে? শেষ বয়সকালে এসে আমাদের দরকার পড়তেছে তার, তাই না রে? আম্মু, আমার একটা কথা রাখবে? বল, কি বলবি? আমি আবার আমার পুরো পরিবার নিয়ে এক হতে চাই। তুমি যেহেতু আব্বুকে ডিভোর্স দাও নাই, সেহেতু আব্বু এখনো তোমার স্বামী। তোর যদি ইচ্ছা হয় তাহলে আনতে পারিস ওনাকে, আমি বাধা দিব না। তবে এই বাড়িতে না, অন্য কোথাও এনে রাখবি। সে যেমন তার বাড়ি থেকে আমাকে বের করে দিয়েছে, ঠিক তেমনি আমিও তাকে আমার বাড়িতে ঢুকতে দিব না। আচ্ছা, আমি কথা বলে নেই আব্বুর সাথে, এখন তুমি যাও। জমেলা বেগম তার চোখের পানি মুছে চলে গেল রুমে। এদিকে মেঘ আর খাদিজা বিছানায় শুয়ে আছে। এমন সময় মেঘের ফোনটা আবারও বাজতে লাগলো। মেঘ ফোনটা হাতে নিয়ে দেখে তার আব্বু ফোন দিয়েছে। কলটা রিসিভ করে লাউড স্পিকারে দিতেই ওপাশ থেকে বলতে লাগলো, আমি বিমানবন্দরে দাঁড়িয়ে আছি তোর অপেক্ষায়। যদি ইচ্ছা হয় তাহলে আমাকে এসে নিয়ে যা, আর যদি ইচ্ছা না হয় তাহলে বলে দিতে পারিস আমি কোনো এক হোস্টেলে থেকে যাব। আপনি থাকেন ওইখানে, আমি আসতেছি কিছুক্ষণের মধ্যে। এই বলে মেঘ খাদিজাকে নিয়ে চলে গেল বাহিরে। তাদের গাড়িটা নিয়ে বিমানবন্দরের দিকে রওনা দিল। প্রায় 45 মিনিট পর চলে আসলো বিমানবন্দরে। এসে দেখে তার আব্বু দাঁড়িয়ে আছে। মেঘ কাছে যেতেই জসিমউদ্দিন চিনে ফেলল, এটাই তার ছেলে। মেঘকে জড়িয়ে ধরে কান্না করে দিল জসিমউদ্দিন। আমাকে মাফ করে দিস বাবা, আমি তোদের সাথে অনেক বড় অপরাধ করেছি। তোর মাকে আমি অনেক কষ্ট দিয়েছি এতদিন। তোর মায়ের মনে হয়তো আমার জন্য একটুও মায়া নেই। আব্বু, মায়া সবার মধ্যেই আছে। যদি মায়া না থাকতো তাহলে আম্মু আপনাকে 20 বছর আগেই ডিভোর্স পেপারে সাইন করে দিত, কিন্তু এখনো দেয় নাই, কারণ আম্মু এখনো আপনাকে ভালোবাসে। এইখানে দাঁড়িয়ে থেকে কথা বলবে নাকি বাড়িতে যাবে? এটা কি আবার? আব্বু, এটা তোমার ছেলের বউ, আজকেই বিয়ে করেছি আমরা। বাহ, দেখতে তোর মায়ের মতোই। তোর মাও এমন ছিল, নাকটা বুচা, কান দুটা একটু খাড়া খাড়া। আব্বু, আমাকে এভাবে বলে লজ্জা দিবেন না। আপনারা বাপ ছেলেও কিন্তু একই, পুরোই সবকিছু সেম। চলেন এখন যাই। চল। 3 জন গাড়িতে বসে পড়ল। মেঘ ড্রাইভ করতে করতে তার আব্বুকে বলতে লাগলো, আব্বু, 20 বছর তো ইউএস থাকলে কি কি করেছো এখানে, আমাদেরকে কিছু বলো। কালকে সব বলবো, এখন আমি খুবই টায়ার্ড রে বাপজান। ঠিক আছে, তাহলে কালকেই বইল। এখন তাহলে আমি যাই। মেঘ তার আব্বুকে নিয়ে চলে আসলো বাসায়। এদিকে জমেলা বেগম তার রুমে দাঁড়িয়ে জানালার পর্দাটা একটু ফাঁক করে দেখতে লাগলো জসিমউদ্দিনকে। তাকে দেখে মুচকে হাসি দিল জমেলা। এত বছর পর তারা যে আবারও এক হতে পারবে ভাবতে পারে নাই কেউ। মেঘ ডুপ্লিকেট একটা চাবি দিয়ে দরজা খুলে ভিতরে চলে আসলো। বড় বড় 4টা লাগেজ নিয়ে এসেছে তার বাবা। লাগেজগুলো এক পাশে রেখে দিল মেঘ। আব্বু চলো, তোমাকে দিয়ে আসি আম্মুর রুমে। চল যাই। 3 জন চলে আসলো উপরে। এদিকে মেঘ তার আব্বুকে তার আম্মুর রুমের সামনে দাঁড়া করিয়ে রেখে ওরা 2 জন চলে আসলো রুমে। এদিকে জসিমউদ্দিন আস্তে আস্তে রুমে ঢুকে দেখে জমেলা বেগম বসে আছে। জসিমউদ্দিন আস্তে আস্তে জমেলার কাছে গিয়ে জড়িয়ে ধরল। আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে অনেক।
হয়েছে, আর মাপ চাইতে হবে না। ফ্রেশ হয়ে আসেন, আমি খাবার নিয়ে আসতেছি। খাবার আনতে হবে না, আমি খাবার খেয়েছি বাইরে। ও আচ্ছা, এখন তাহলে ঘুমান। জসিমউদ্দিন শুয়ে পড়ল। এদিকে মেঘ আর খাদিজা বিছানায় শুয়ে আছে। খাদিজা মেঘের বুকে মাথা রেখে বলতে লাগলো, আমাকে কখনোই ছেড়ে চলে যাবে না তো, তোমার বাবার মতো মেঘ? আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না। গেলে আরো আগেই যাইতে পারতাম, তাই না? আমি লুচ্চা, তাই না? এখন দেখো কি করি। এই বলে মেঘ খাদিজার জামাটা খুলে ফেলে দিল নিচে। খাদিজার পেটে কিস করতে লাগলো মেঘ। এদিকে খাদিজা বারবার কেঁপে উঠতেছে। এখন যদি করো তাহলে কালকে নড়াচড়াই করতে পারবো না। আবার এসেছে আব্বু। বেশি না, একবার করব। ঠিক আছে, করো তাহলে। খাদিজার পেটে কিস করতে লাগলো মেঘ। এদিকে খাদিজা বারবার কেঁপে উঠতেছে। দুজন শারীরিক সম্পর্ক করতে করতে হারিয়ে গেল অন্য জগতে। সকালে মেঘের ঘুম ভাঙলো খাদিজার ডাকে। এই ওঠো, আব্বু ডাকতেছে তোমাকে। উঠতেছি। কয়টা বাজে এখন? এটা শুনে মেঘ বিছানা থেকে লাফ দিয়ে উঠল। খাদিজাকে কিছু না বলে দৌড় দিল ওয়াশরুমের দিকে। ফ্রেশ হয়ে দুইজন নিচে চলে আসলো। নিচে আসতেই জসিমউদ্দিন বলতে লাগলো, মেঘ, সবগুলো লাগেজ নিয়ে আয় এইখানে। মেঘ লাগেজগুলো এনে দিতে একটা একটা করে খুলতে লাগলো। সবার জন্য যা যা গিফট এনেছে সব দিয়ে দিল। এমন সময় মেঘ খেয়াল করলো আরেকটা ব্যাগ রয়েছে। এটা দেখে মেঘ বলতে লাগলো, আব্বু, সব ব্যাগ তো খুললে, এটা তো খুললে না। এটা খুলবো না, তাদের একটা জিনিস দেখাবো। খাওয়া দাওয়া করে নিয়ে আগে, এরপর না হয় যাওয়া যাবে। আবার কোথায় যাবে তুমি? জিনিসটা দেখবি না নাকি? তা তো দেখবই। এর জন্য তো যাইতে হবে, তাই চল খাওয়া দাওয়া করে নি। সবাই খাওয়া দাওয়া করে লাল ব্যাগটা নিয়ে চলে আসলো গাড়িতে। সবাই গাড়িতে বসতেই জসিমউদ্দিন ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাতে লাগলো। বেশ কিছুক্ষণ গাড়ি চালানোর পর বড় একটা অফিসের সামনে এসে দাঁড়ালো গাড়ি। এটা দেখে মেঘ বলতে লাগলো, আব্বু, এখানে এসে দাঁড়ালে কেন? ভিতরে চল, গেলেই দেখতে পারবি। জসিমউদ্দিন লাল ব্যাগ থেকে একটা কাঠ বের করে দেওয়ালের সাথে লাগাতেই গেটটা খুলে গেল। ভিতরে প্রবেশ করতেই সবাই অবাক, কারণ এর ভিতরে শত শত মানুষ কাজ করতেছে। অফিসটা বাইরে থেকে দেখলে বোঝা যাবে যে এটা বন্ধ পরিত্যক্ত অফিস। জসিমউদ্দিন সবাইকে নিয়ে ভিতরে চলে গেল। একটা কেবিনে ঢুকে চেয়ারে বসে পড়ল। বেশ কিছুক্ষণ পর ম্যানেজার এসে বলতে লাগলো, বস, আপনি আসবেন, আমাকে বলবেন না? নাহিদ, আমি আমার পুরো পরিবার নিয়ে এসেছি। সবাইকে বলো এক জায়গায় জড়ো হতে, আমি সবার সাথে কথা বলবো। স্যার, 2 দিন পর কথা বললে ভালো হতো। সবাই প্রজেক্টের কাজ করতেছে, কালকে রাতে কাজ শেষ হয়ে যাবে, পরের দিন সকালে কথা বলতে পারবেন। মেঘ, তুই বলেছিলি না আমি 20 বছর ইউএসএ থেকে কি করেছি? এই দেখ, এই অফিসটা তৈরি করেছি। ইউএসএ যত কাজ আছে সব কাজ আমার এই অফিসারের লোকেরা করে। এক কথায় বলতে গেলে আমার হাতের মুঠোয় পুরা ইউএসটা চলে। আমি আমার জায়গায় তোকে বসিয়ে দেব। মেঘ তার বাবার সাথে পুরো অফিসটা ঘুরে ঘুরে দেখতেছে। সবাই মনোযোগ সহকারে কাজ করতেছে। সারাদিন অফিস থেকে বিকালে সবাই চলে আসলো বাসায়। আব্বু, তোমরা যখন কিছু একটা করেছো, আমাকেও তো কিছু একটা করতে হয়, তাই না? তোর কোনো কিছু করতে হবে না। আমার অফিস আর তোর মায়ের অফিসে যদি কাজ করিস তাহলে চলবে, আর যদি কাজ না করে বসে বসে খাস তাহলেও এই 2 অফিসের টাকা ফুরাবে না। হয়েছে, এসব কথা ছাড়ো তো তোমরা। মেঘ, খাদিজাকে নিয়ে একটু ঘুরে আয় কোথাও থেকে। আমরা গেলে তোমরা কি করবে? তোমরাও যাবে আমার সাথে? আমাদের কি আর বলবো, বয়স আছে, তোরাই যা। ঠিক আছে আম্মু, 2টা কক্সবাজারের টিকিট কেটে নেই আমি। আমি ট্রেনে করে যাব। ট্রেন টিকিট ওই তো কাটবো আমি। তুমি কি ভাবছো বাসের টিকিট কাটবো আমি? আমাদের গাড়ি আছে, বাসের টিকিট কাটবো কেন? আচ্ছা, একটা কাটলেই হলো, তুমি কেটে ফেলো, আমি রান্না বসিয়ে দেই, রাতে তো খাবার খাইতে হবে। বৌমা, রান্না করতে হবে না, আজকে না হয় সবাই মিলে বাহিরে খেয়ে নেব। ঠিক আছে, তাহলে তাই হবে। এখন না হয় আমি কফি বানিয়ে আনি। আব্বু, আজকে রাত 12টায় ট্রেনের টিকিট পাইছি, 2টা। এটা দিয়ে চলে যাব নাকি 2 দিন পর যাব? পাইছি যখন আজকে চল, যা, দেরি করে কি হবে। খাদিজা সবাইকে কফি বানিয়ে দিয়ে রুমে চলে গেল কাপড় গোছাতে। এদিকে মেঘও বসে না থেকে চলে আসলো রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে বিছানায় এসে বসতেই খাদিজা মুচকি হাসি দিয়ে বলতে লাগলো, আপনার মতলব তো ভালো ঠেকছে না। এইভাবে তাকিয়ে তাকিয়ে কি দেখতেছেন? যা দেখার দেখতেছি, আর একটা জিনিস ভাবতেছি। আবার কি ভাবতেছো?
ভাবতেছি যে 2 দিন ধরে দেখতেছি তোমার পেটটা একটু ফুলা ফুলা লাগতেছে, বেবি হবে নাকি? যা দুষ্টু, বিয়ে করেছো আজকে 2 দিন, এখনই যদি বলো বেবি হবে তাহলে তো আর তোমাকে রোম্যান্স করতে দেওয়া যাবে না। তার জন্য তো আমার মনটা বলতেছে এখন একটু রোম্যান্স করি। ও এই ব্যাপার, মহারাজের জন্যই এইভাবে তাকিয়ে আছো? আজকে কিছুই দিব না, চুপচাপ শুয়ে থাকো, কাপড় গোছাচ্ছি আমি। তোমার কি কি নিব সেটা বলো। এই বলে মেঘ খাদিজাকে বিছানায় শুয়ে দিয়ে একটানে ছিঁড়ে ফেলে দিল জামাটা। এটা দেখে খাদিজা বলতে লাগলো, জামাটা ছিঁড়ে ফেলে দিলে কেন? মাত্র 2 দিন হয়েছে পরেছি, আর তুমি ছিঁড়ে ফেলে দিলে? কোনো কথা নয়, চুপচাপ থাকো, আমাকে আমার কাজ করতে দাও। তোমাকে বাধা দিয়েছি নাকি? আর এই কিন্তু কামড় দিবে না, ব্যথা পাই। কামড় তো 1-2টা দিবই, যত বেশি আদর করব তত বেশি বেবি হবে তোমার। তোমাকে এইসব বলে কে? যেই বলুক, হয়েছে তো, এখন আদর করতে দাও। মেঘ আদর করতে লাগলো খাদিজাকে। এদিকে খাদিজা ব্যথায় আহ উফ শব্দ করতেছে। প্রায় 40 মিনিট পর মেঘ খাদিজাকে ছেড়ে দিল আর বলতে লাগলো, এই নাও, হয়ে গেছে, আবার করব কক্সবাজার গিয়ে, হি হি হি। শখ কত, দিলে তো করবে তুমি। এই বলে খাদিজা চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে এসে কাপড়গুলো গুছিয়ে লাগেজে ভরে নিল। রাতে সবাই খাওয়া দাওয়া করে চলে আসলো কমলাপুর রেলওয়ে স্টেশনে। মেঘ আর খাদিজাকে উঠিয়ে দিয়ে তার আম্মু আব্বু চলে গেল বাসায়। বেশ কিছুক্ষণ পর ট্রেন ছেড়ে দিল কক্সবাজারের উদ্দেশ্যে। এদিকে খাদিজা মেঘের কাঁধে মাথা রেখে ফোন টিপতে লাগলো। বেশ কিছুক্ষণ ফোন টেপার পর খাদিজা বলতে লাগলো, এই আমার ঘুম ধরেছে। ঘুমিয়ে পড়ো তাহলে তুমি। খাদিজা সিটের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ল। এদিকে মেঘ এক নজরে তাকিয়ে আছে খাদিজার দিকে। জানালার বাতাস খাদিজার চুলগুলো আওলা ঝাউলা করে দিতেছে। এটা দেখে মেঘ বারবার খাদিজার চুলগুলো তার কানের কাছে গুজে দিতেছে। এমন সময় একজন ভদ্র মহিলা এসে বলতে লাগলো, এটা তোমার বউ নাকি? আমার বউ। বেশ মানিয়েছে তোমার সাথে। তা বিয়ে করেছো কয়দিন হলো? এই তো 3 দিন হলো। কক্সবাজার যাচ্ছি ঘুরতে আম্মু, আব্বু জোর করে পাঠাচ্ছে আমাদের। ও আচ্ছা, যাও, মেয়েটাকে সুখে রাখো, কখনোই কষ্ট দিও না। তা তো রাখবই, সবকিছু দিয়েই তাকে সুখী রাখার চেষ্টা করি। এখন আল্লাহ ভরসা, আল্লাহ ভালো জানে আমাদের ভাগ্যে কি লেখা আছে। আচ্ছা থাকো তাহলে তোমরা, আমি গেলাম। মহিলা চলে যেতেই মেঘ কানে হেডফোন লাগিয়ে গান শুনতেছে আর বারবার খাদিজার চুলগুলো তার কানের কাছে গুজে দিতেছে। দেখতে দেখতে সকাল হয়ে গেল। ট্রেন কক্সবাজার রেলওয়ে স্টেশনে আসতেই মেঘ খাদিজাকে ডাকতে লাগলো, এই খাদিজা উঠো, আমরা কক্সবাজার চলে এসেছি। তো তাড়াতাড়ি চলে আসলাম আমরা। তুমি তো সারা রাত ঘুমাইছো, তোমাকে ডাক দেই নাই। এখন সকাল 10টা বাজে। কি বলো, এত তাড়াতাড়ি সকাল 10টা বেজে গেল? ম্যাডাম, এত তাড়াতাড়ি সকাল 10টা বেজে গেছে। এখন চলেন একটা হোটেলে যাব, হোটেল বুক করে রেখেছি। চলো যাই আমরা। মেঘ খাদিজাকে নিয়ে চলে আসলো হোটেলে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে আবার চলে আসলো নিচে। হালকা কিছু খেয়ে আবার রুমে চলে গেল। মেঘ বিছানায় শুয়ে পড়তেই ঘুম চলে আসলো তার। এইদিকে খাদিজা ব্যালকনিতে দাঁড়িয়ে সমুদ্রের ঢেউ উপভোগ করতেছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখতো শাশুড়ি ফোন দিয়েছে। কলটা রিসিভ করে খাদিজা কথা বলতে লাগলো। প্রায় 1 ঘন্টা কথা বলে খাদিজা চলে গেল নিচে। কয়েকটা চিপসের প্যাকেট নিয়ে চলে আসলো উপরে। বিকাল 3টায় মেঘের ঘুম ভেঙে গেল। উঠে ফ্রেশ হয়ে দুইজন চলে গেল সমুদ্রে গোসল করে। আবারও চলে আসলো হোটেলে। আমার সাথে রুনাকে নিয়ে আসলে খুব ভালো হতো। তা তো ভালো হতোই, কিন্তু আমি তো সিট পেয়েছি 2টাই, বেশি পাইলে তো সবাইকেই নিয়ে আসলাম, তাই না? পরের বার আসলে সবাইকে নিয়ে আসবো, সাথে আমাদের বেবিকেও, তাই না? মেঘ এটা বলতেই খাদিজা লজ্জা পেয়ে মেঘের বুকে কিল ঘুষি মারতে লাগলো আর বলতে লাগলো, এই খচ্চর বেটা, তুমি শুধু আমাকে লজ্জা দাও কেন? তোমার লজ্জা মাখা মুখটা দেখতে অনেক ভালো লাগে, তাই তো এত লজ্জা দিই তোমাকে। আচ্ছা খাদিজা, আমাদের ছেলে হবে নাকি মেয়ে হবে? তুমি যেভাবে আদর করো আমাকে, আমার মনে হয় তো আমাদের টুইন বেবি হতে পারে। তাহলে তো আরো বেশি ভালো হবে, পুরো পরিবার খুশি থাকবে আর আমি তো থাকবো মহা খুশি। এই বলে খাদিজা টোটে চুমু খেলো একটা। দেখতে দেখতে কক্সবাজারে কেটে গেল 5 দিন। আজকে খাদিজা আর মেঘ আবার চলে যাবে বাসায়, তাই সবকিছু কেনাকাটা করে নিতেছে খাদিজা। 2টা লাগেজে সবকিছু কিনে ভর্তি করে নিল। এটা দেখে মেঘ বলতে লাগলো, মহারানী, এত কিছু যে নিয়েছেন, এইগুলো কোথায় রাখবেন?
এক ব্যাগ তো আমাদের রুমটা সাজানোর জন্য নিয়েছি, আর এক ব্যাগ এ তো সবার জন্য কিছু না কিছু কিনেছি। তুমি এত কিছু বললে কি করে? তোমার জন্য কিছু কিনবো না নাকি? আমার জন্য আর কি কিনবো? আমার যা আছে তা দিয়েই চলে যাবে 1 বছর। আর যদি দরকার হয় তাহলে তোমাকে পাঠাবো, তখন তুমি এসে নিয়ে যাবে আমার জন্য। তা তো নিয়েই যাব। সবকিছু গুছিয়ে সন্ধ্যায় চলে আসলো কক্সবাজার রেলওয়ে স্টেশনে। ট্রেনে উঠে পড়ল মেঘ আর খাদিজা। রাত 9টায় ট্রেন ছেড়ে দিল। রাতে ট্রেনে খাওয়া দাওয়া করে মেঘ খাদিজার কোলে মাথা রেখে ঘুমিয়ে গেল। এদিকে ট্রেন চলতে থাকে তার আপন মনে। জিকজিক করে আওয়াজ আস্তে করে ট্রেনের চাকার থেকে। সকাল 7টায় ট্রেন এসে পৌঁছায় কমলাপুর রেলওয়ে স্টেশনে। মেঘ আর খাদিজা নেমে একটা রিক্সা নিয়ে চলে যায় বাসায়। কলিং বেল দিতেই জমেলা বেগম এসে দরজা খুলে দিল। খাদিজা আর মেঘকে দেখে বলতে লাগলো, আমি তো ভাবছিলাম আরও কিছুদিন থাকবি ওইখানে। থাক, ভালোই হলো চলে এসেছিস। তোর আব্বু বলতেছে অনুষ্ঠান করে বিয়েটা করিয়ে দেওয়ার জন্য। সামনের সপ্তাহে তুই কি বলিস? ঠিক আছে, তাহলে সব কিছু রেডি করে ফেলো। আমি রুমে গেলাম, আমার মাথা ব্যথা করতেছে খুব। খাদিজা, তুমি সব কিছু সবাইকে দিয়ে রুমে আসো। এখন কিছু দিতে হবে না, বিকালে দেওয়া যাবে। খাদিজা, মেঘকে নিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি খাবার নিয়ে আসতেছি। এখন কিছু খাবো না আম্মু, আমার একটু ঘুমাতে হবে। ঘুমালেই সব কিছু ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যা গিয়ে ঘুমা দুজন। দুইজন চলে আসলো রুমে। মেঘ বিছানায় শুয়ে পড়ল। এদিকে খাদিজা ফ্রেশ হয়ে এসে মেঘের মাথাটা তার কোলে নিয়ে মাথা টিপে দিতে লাগলো। বেশ কিছুক্ষণ মাথা টিপে দেওয়ার পর মেঘের মাথাটা বালিশে রেখে খাদিজা চলে গেল নিচে। হালকা কিছু খেয়ে সবার জন্য যা যা নিয়ে এসেছিল সবাইকে দিতে লাগলো। আরেকটা ব্যাগে বাড়ি সাজানোর জন্য যেসব কিছু এনেছিল ওইগুলো দিয়ে বাড়ি সাজাতে লাগলো খাদিজা। দেখতে দেখতে বিকাল হয়ে গেল। মেঘ ঘুম থেকে উঠে দেখে খাদিজা রুমে নেই, তাই ফ্রেশ হয়ে চলে গেল নিচে। গিয়ে দেখে সবাই বসে আছে। মেঘকে দেখে তার আব্বু বলতে লাগলো, মেঘ, এইদিকে আয়, তোর সাথে কথা আছে। মেঘ তার বাবার পাশে গিয়ে বসে পড়ল। এদিকে জসিমউদ্দিন মেঘের সাথে কথা বলতে লাগলো বিয়ের আয়োজন হিসেবে। কয়জন লোক আসবে সব হিসাব করে একটা বাজেট তৈরি করলো। এদিকে খাদিজা চুপচাপ দাঁড়িয়ে শুনতেছে সবকিছু। এমন সময় জসিমউদ্দিন বলতে লাগলো, খাদিজা, এই নাও, এখানে লিস্ট দেওয়া আছে। এইগুলো তোমার আব্বু আম্মুকে বলো আনার জন্য। ঠিক আছে আব্বু, আমি বলে দিবনি। খাদিজা তার মাকে নিয়ে চলে আসলো তাদের রুমে। দুজন বিছানায় বসে আছে। এদিকে খাদিজা চিন্তিত হয়ে বলতে লাগলো, আম্মু, এখানে তো প্রায় 2000 লোকের আয়োজন। এত খরচ আব্বু কোথা থেকে আনবে? আমাদের জায়গা জমি বিক্রি করলেও তো এত টাকা হবে না। তোর শ্বশুর তোর আব্বুকে 30 লাখ টাকা দিয়েছে বিয়ের আয়োজন করার জন্য। আমি তো ওখানেই দাঁড়িয়েছিলাম, আব্বুর হাতে তো কোনো টাকা দেখলাম না। তুই যখন কক্সবাজার গিয়েছিলি ওই দিন তোর আব্বুকে টাকা দিয়েছে। আমাদের বাড়িটা ঠিক করেছি, আর যে টাকা ছিল বেশ কিছু জিনিস নিয়ে এসেছি। এখন শুধু এই কাঁচা সবজিগুলো আনতে হবে। ও আচ্ছা, টাকা থাকলে আমাকে বলবে, আমি দিবনি। আমার কাছে কিছু টাকা আছে। আম্মা আপনাকে ডাকতেছে। আব্বু, আপনি একটু নিচে যান তো। ঠিক আছে বাবা, তোমরা কথা বলো। কি মহারানী, আপনি ভাবছেন আপনার বাবার সকল সম্পত্তি বিক্রি করে বিয়ের আয়োজন করব আমরা? কখনোই না। আমি জানি আমার শ্বশুরবাড়ি কেমন। আমার শ্বশুর চাইলে দিতে পারবে, কিন্তু আব্বু টাকা দিয়েছে সব কিছু করার জন্য। ধন্যবাদ মেঘ তোমাকে। হয়েছে, আর ধন্যবাদ দিতে হবে না। চলো নিচে যাই। খাদিজা আর মেঘ নিচে চলে আসলো। সবার সাথে রাতে খাওয়া দাওয়া করে গল্প করতে লাগলো। দেখতে দেখতে কেটে গেল 1 সপ্তাহ। মেঘদের বিয়ের আয়োজনের আরো 3 দিন বাকি রয়েছে। সকল কাজ শেষ করে সবাই বসে আছে। এমন সময় জমেলা বেগম বলতে লাগলো, মেঘ, ওইখানে সব গহনাগুলো খাদিজার জন্য নিয়েছি, সবগুলো সোনার। মা, এত কিছু নেওয়ার কি দরকার ছিল? সে তো এই বাড়িরই সব। ওর থাকবে, তুমি বা আমরা তো কেউ নিব না। তাতে কি হয়েছে? আমার ছেলের বউ, আমরা কি তাকে কিছু না দিয়েই নিয়ে আসবো নাকি? তাকে মাথা থেকে শুরু করে পা অবধি পরিয়ে আমরা নিয়ে আসব। তুই কোনো কথা বলবি না বলে দিলাম। ঠিক আছে, আমি কোনো কথা বলবো না। সবাই যা যা করতে বলতেছে মেঘকে, মেঘ তাই তাই করতেছে। দেখতে দেখতে কেটে গেল 3 দিন। আজকে মেঘ আর খাদিজার আবার বিয়ে। সবাই চলে গেছে বিয়ের অনুষ্ঠানে।
একের পর এক ব্যাচ খাওয়াতে লাগলো বাবুর্চিরা। দেখতে দেখতে সকলের খাওয়া দাওয়া শেষ। এদিকে মেঘ রেডি হয়ে বসে আছে, এমন সময় তার আব্বু আসলো। কিরে তুই এখনো যাস নাই? আর কত দেরি করবি? আবার খাদিজাকে নিয়ে আস্তে আস্তে তোর রাত হবে। এই তো আব্বু, এখনই যাব। মেঘ তার বন্ধুদেরকে নিয়ে একটা গাড়িতে উঠে পড়ল। ড্রাইভার গাড়ি চালাচ্ছে, এদিকে মেঘ তার বন্ধুদের সাথে মজা করতেছে। মেঘ, বিয়ে তো করেছিস, তোদের বেবি হবে কবে এটাও বলে দে। আল্লাহ যেই দিন দেয় ওই দিন হবে। আর আমার বেবি দিয়ে তোরা কি করিস? তোরা সবাই তো বিয়ে করেছিস আরও আগে, তোদের তো এখনো বেবি হলো না। আর বলিস না রে, বউকে এতবার করে বলি একটা বেবি নিয়ে নেই, একটা বেবি নিয়ে নেই, সে বলে 2 বছর পরে নিবে। তাই আমি 1 মাস ধরে তাকে তার বাপের বাড়িতে রেখে আইছি। ফোন দিলেও ফোন রিসিভ করি না। এই তো গুড বয়, আর কি লাগে। মেঘ তার বন্ধুদের সাথে মজা করতে করতে চলে আসলো খাদিজাদের বাড়িতে। গেটে তাদের আটকাতেই সবাইকে টাকার মালা পরিয়ে দিয়ে সবাই ভিতরে ঢুকলো। মেঘ আসনে বসতেই খাবার এনে দিল সবাই। কিছুক্ষণের মধ্যে খাওয়া দাওয়া শেষ করে ফেললো তারা। বিয়ে যখন আগেই হয়ে গেছে, এখন সকল নিয়ম কানুন মেনে খাদিজাকে মেঘের হাতে তুলে দিবে। সন্ধ্যা হয়ে আসতেই সকলে খাদিজাকে বিদায় দিয়ে চলে গেল। এদিকে খাদিজা একটুও কান্না করলো না। এটা দেখে মেঘ বলতে লাগলো, কি ব্যাপার, কান্না করলে না কেন? আমি কি বাচ্চা মানুষ যে কান্না করব? আমি তোমাকে পেয়ে সুখী আছি, সো আমার এখানে কান্না করার কোনো প্রশ্নই আসে না। তাও তো কথা, তবে আজকে বাসরাতে কান্না করতেই হবে তোমাকে। এতদিন তো আস্তে আস্তে করেছি, আজকে পুরো খাট ভেঙে নিয়ে পড়বো বলে দিলাম। দেখা যাবে, আমিও প্রস্তুত আছি, দেখি তুমি কি পারো। রাত 9টায় খাদিজাকে নিয়ে চলে আসলো মেঘদের বাসায়।